বুক বাংলায় শুনছেন বিখ্যাত লেখক রবার্ট গ্রিনের লেখা সেই বিশ্ববিখ্যাত বই 48 লজ অব পাওয়ারের বাংলা অডিও বুক। এই 48 লজের নিয়মগুলি দেখার পরে আপনি ভালোভাবে বুঝতে পারবেন ক্ষমতাবানরা কতটা এবং কিভাবে সাধারণ মানুষকে শাসন করে আর সবসময় ক্ষমতাবান থাকে। আপনি বুঝতে পারবেন কিভাবে শক্তিশালী মানুষেরা চিন্তা করে এবং তারা কোন প্রযুক্তি ব্যবহার করে থাকে। লেখক রবার্ট গ্রিন আমাদের জীবনে সফল হওয়ার জন্য এবং যে কোনো পরিস্থিতিতে শক্তিশালী থাকার জন্য 48টি নিয়মের কথা বলেছেন। এই বইয়ের প্রতিটি নিয়ম বিস্তারিত উদাহরণ সহ বলবো। এই বইতে ব্যবহার করা উদাহরণগুলি পুরানো, তবে এই নিয়মগুলি আজকের সময় পুরোপুরি প্রযোজ্য। উদাহরণগুলো দেখলে আপনার মনে হবে এই নিয়মগুলি কিছু কিছু অনৈতিক, কিন্তু অনৈতিক লোকেদের সাথে অনৈতিকতার সাথেই মোকাবিলা করতে হবে। মহাভারতেও শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ধর্ম রক্ষার জন্য তাকে কৌরবদের সাথে যুদ্ধ করতে হবে। ধর্ম রক্ষার জন্য মহাভারতে যুধিষ্ঠিরের মিথ্যে কথা পর্যন্ত বলতে হয়েছিল। এই বইটি শোনার পরে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং এই সমস্ত নিয়মগুলি কার্যত অনুসরণ করতে সক্ষম হবেন। তাই আসুন প্রথম নিয়ম দিয়েই শুরু করি। নিয়ম নাম্বার 1, আপনার বসের কাছে কখনো আপনার প্রতিভা এবং স্মার্টনেস দেখাবেন না। আপনার বস বা আপনার ওপরে যারা আছেন তাদের বলুন যে তারা সবসময় আপনার চেয়ে ভালো। তাদের খুশি বা প্রভাবিত করার জন্য আপনার দক্ষতা খুব বেশি প্রদর্শন করবেন না, কারণ এটি করলে তারা আপনার ক্ষতি করতে পারে। আপনার দক্ষতা ও যোগ্যতা থেকে তাদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে। প্রথম নিয়ম বোঝার জন্য লেখক রবার্ট গ্রিন আমাদের ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের উদাহরণ দিয়েছেন। আমি আপনাদের বলতে চাই যে চতুর্দশ লুই ছিলেন সপ্তদশ শতাব্দীতে ফ্রান্সের রাজা এবং তার একজন অর্থমন্ত্রী ছিলেন নিকোলা ফুকে, যিনি রাজাকে প্রভাবিত করার জন্য একটি দুর্দান্ত পার্টির আয়োজন করেছিলেন, যার পেছনে কোষাগার থেকে অনেক খরচ হয়েছিল। চতুর্দশ লুই রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করার জন্য তাকে কারারুদ্ধ করেন। রাজাকে প্রভাবিত করার জন্য নিকোলা ফুকে তার বাকি জীবন কারাগারেই কাটাতে হয়েছিল। সর্বদা আপনার প্রভুদের এইটা অনুভব করান যে তারা আপনার চেয়ে ভালো এবং প্রভাবশালী, এবং এইভাবেই আপনি সাফল্যের উচ্চতা অর্জন করবেন। নিয়ম নম্বর 2, বন্ধুকে খুব বেশি বিশ্বাস করবেন না, শত্রুকে ব্যবহার করতে শিখুন। আপনার বন্ধুদের থেকে দূরে থাকুন, কারণ তারা যে কোনো সময় আপনাকে ঠকাতে পারে। বন্ধু খুব সহজেই হিংসায় ভরে যায়। আপনাকে এগিয়ে যেতে দেখলে তারা খারাপ হতে পারে এবং অত্যাচারী হতে পারে। বাইজেন্টাইন রাজ্যের রাজা তৃতীয় মাইকেল বেসিলিয়াসের দ্বারা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন। বিনিময়ে মাইকেল বেসিলিয়াসকে অনেক উপহার এবং অর্থ দিয়েছিলেন। বেসিলিয়াসের শক্তি ও সাহসিকতা দেখে রাজা মাইকেল অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন এবং তিনি বেসিলিয়াসকে ঘোড়া প্রশিক্ষক থেকে আস্তাবলের প্রধান বানিয়ে দিয়েছিলেন। বেসিলিয়াস বাইজেন্টাইনের সেরা স্কুলে প্রশিক্ষিত হয়েছিল এবং তাকে একটি শালীন ও সুশিক্ষিত ব্যক্তি হিসেবে তৈরি করা হয়েছিল। বেসিলিয়াস আরও কর্তৃত্ব ও ক্ষমতা চেয়েছিল, আর সেই কারণে সে মাইকেলকে হত্যা করেছিল। আসলে আপনার শত্রুদের চেয়ে আপনার বন্ধুদেরকে ভয় পাওয়া বেশি দরকার। কাউকে বিশ্বাস করার আগে 100 বার ভাবুন, কারণ মানুষ স্বার্থপর এবং সবসময় কিছু কিছু চায়। আপনার পুরনো প্রতিযোগী এবং শত্রুরা আপনার বন্ধুদের চেয়ে ভালো এবং আরও বিশ্বস্ত বন্ধু প্রমাণিত হতে পারে। নিয়ম নম্বর 3, আপনার কাজের পিছনে আপনার কাজের উদ্দেশ্য লোকেদের বলবেন না। আপনার লক্ষ্য কি কাউকে বলবেন না। আপনার উদ্দেশ্য সর্বদা মানুষের কাছ থেকে গোপন রাখুন। আমরা প্রায়ই আমাদের উদ্দেশ্য অন্যদেরকে বলে দিই, যার থেকে লোকেরা সুবিধা নিতে পারে এবং আমাদের বিরুদ্ধে পরিকল্পনা করতে পারে। মার্ক উইস্টেভেন একটি মেয়ের প্রেমে পড়েছিলেন, যাকে তিনি তার সমস্ত অনুভূতি বলেছিলেন, এবং তাতে ফলাফল হলো যে ওই মহিলার মার্কের প্রতি কোনো আগ্রহ থাকলো না। আপনি কি চান এবং কি করবেন তা কাউকে বলবেন না। আপনার জিহ্বা নিয়ন্ত্রণ করতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং ধারাবাহিকভাবে অনুশীলন করতে হবে। আপনি যা বলতে চান তা নয়, মানুষেরা কি শুনতে চায় তা বলাই বুদ্ধিমানের কাজ। তাই এটা গুরুত্বপূর্ণ যে আপনি আপনার শব্দগুলি যত্ন সহকারে ব্যবহার করুন। যখন লোকেরা জানতে পারবে না যে আপনি কি করতে চলেছেন, তখন তারা আপনার বিরুদ্ধে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র করতে পারবে না। যতক্ষণে আপনার চিন্তাভাবনা কি সেটা বুঝতে পারবে, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। নিয়ম নাম্বার 4, আপনি সবসময় যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা করুন, কারণ কম কথা বললে লোকেরা আপনার কথা বেশি শুনবে এবং নিজের সম্পর্কে বেশি বলবে। এতে আপনি মানুষের সম্পর্কে তাদের বিষয় তথ্য এবং তাদের দুর্বলতাগুলি আবিষ্কার করতে পারবেন, যা আপনি পরে তাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারেন। যখন আপনি আপনার কথা দিয়ে মানুষকে প্রভাবিত করতে চাইবেন, তখন আপনি যত বেশি কথা বলেন তত বেশি সাধারণ বলে মনে হয়। এই নিয়মের উদাহরণ হল ক্যাসিয়াস ম্যাক্স, যিনি প্রাচীন রোমের একজন যোদ্ধা ছিলেন এবং নেতাও ছিলেন, যিনি রোমের জন্য বহুবার যুদ্ধ করেছিলেন।
ক্যাসিয়াস ম্যাক্স ছিলেন সেই সময়ের হিরো এবং লোকেরা তাকে খুব পছন্দ করত। ক্যাসিয়াস ম্যাক্স 17 বছর মিলিটারি সার্ভিসে চাকরি করার পরে রাজনীতিতে প্রবেশ করেছিলেন। সেই সময় গণতন্ত্র ছিল আর তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি বক্তৃতায় অনেক কথা বলতেন এবং নিজের বীরত্ব ও দেশপ্রেম দেখাতে যুদ্ধের গল্প শোনাতেন। এতে জনগণ খুবই মুগ্ধ হলেও নির্বাচনের দিন তাকে অনেক বড় বড় লোকেদের সঙ্গে দেখা যায়। তিনি সাধারণ মানুষকে উপেক্ষা করে তার প্রতিযোগীদের নিয়ে নিন্দা করেছিলেন, যার কারণে তিনি বেশি ভোট পাননি। অতিরিক্ত কথা বলার কারণে তিনি গণতন্ত্র বর্জন করেন, যার কারণে রোমে দাঙ্গা হয়। তার বেশি কথা বলার কারণেই এসব হয়েছিল। এগুলো বেশি কথা বলার অপকারিতা। তাই আমাদের বেশি কথা বলা এড়িয়ে চলা উচিত। আপনি যদি সহজ কিছু বলেন কিন্তু অস্পষ্ট এবং রহস্যময়ভাবে বলেন, তাহলে মানুষের আগ্রহ আপনার মধ্যেই থাকে। কম কথা বললে আপনি নিয়ন্ত্রণে থাকবেন এবং ভুল কিছু বলা এড়িয়ে যাবেন। সফল এবং ক্ষমতাবান মানুষেরা সবসময় কথা বলে মানুষকে প্রভাবিত করে। নিয়ম নাম্বার 5, পঞ্চম আইন বলে যে অনেক কিছু নির্ভর করে সুনামের ওপর, অর্থাৎ খ্যাতির ওপর। সর্বদা এটিকে নিরাপদে রাখুন। খ্যাতি হলো আপনার শক্তির ভিত্তি। প্রতিপত্তির গুণে আপনি মানুষের ওপর জয় লাভ করতে পারেন এবং ভয়ও পাওয়াতে পারেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোমেল তার সূক্ষ্ম বন্দুক চালানোর দক্ষতার জন্য পরিচিত ছিলেন, যার কারণে শত্রুরাও তাকে শ্রদ্ধা করত এবং ভয়ও পেত, এবং যুদ্ধ করার আগেই তারা নিরাশ হয়ে যেত। আপনার খ্যাতি অর্থাৎ সুনাম আপনার আগে চলে আসে, মানে লোকেরা আপনাকে আপনার সুনাম দ্বারাই চেনে। যে কোনো ক্ষেত্রে আপনার সুনাম করতে আপনাকে প্রথমে কঠোর পরিশ্রম করতে হবে। এটি করার মাধ্যমে এটি আপনাকে আলাদা করে তুলবে এবং লোকেরা আপনার সম্পর্কে কথা বলবে। সাবধানে এটিকে তৈরি করবেন এবং সর্বদা সংরক্ষণ করবেন, বিশেষ করে যখন আপনি প্রথমবার আপনার খ্যাতি তৈরি করছেন, কারণ আপনার প্রতিযোগীরা এবং লোকেরা আপনাকে ঈর্ষা করবে। আপনার সুনাম নষ্ট করার জন্য তারা যে কোনো ইচ্ছা যে কোনো কিছু করতে প্রস্তুত থাকবে। আপনার সুনাম সর্বদা নিরাপদ রাখবেন, কারণ খ্যাতির ওপরে আপনার শক্তির ভিত্তি নির্ভর করে। নিয়ম নম্বর 6, যে কোনো মূল্যে মনোযোগ বা ধ্যান আকর্ষণ করুন। রবার্ট বলেন যে লোকেরা যে কোনো কিছুকে তার চেহারা দ্বারা বিচার করে, মানে যা দৃশ্যমান নয় তার কোনো মূল্য নেই। ভিড়ের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করবেন না, অন্যথায় লোকেরা আপনাকে ভুলে যাবে। আপনি আপনার নিজস্ব পরিচয় তৈরি করুন, যা আপনাকে আলাদা করে তুলবে এবং মানুষের মনোযোগ সবসময় আপনার দিকে থাকবে। পাবলো পিকাসো একজন বিখ্যাত স্প্যানিশ চিত্রকার, আর যিনি কখনোই চাননি যে লোকেরা তাকে ভুলে যাক। পিকাসো হয় খুব ভালো পেন্টিং করত, নয়তো খুব খারাপ পেন্টিং বানাতো, কারণ তিনি বিশ্বাস করতেন যে কোনো ধরনের প্রচারই ভালো প্রচার। দৃষ্টি আকর্ষণ করার শিল্প কারোর মধ্যে জন্ম থেকে আসে না, এটি শিখতে হবে। আপনাকে নিজের একটা ইমেজ তৈরি করতে হবে, যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। আপনার নাম এবং খ্যাতি সেই ইমেজের সাথে যুক্ত থাকবে। আপনাকে সব মানুষের থেকে আলাদা কিছু করতে হবে এবং তা বিশ্বের সামনে আনতে হবে। আপনার ইমেজ ভালো হোক বা খারাপ হোক, কিন্তু একবার আপনার ভালো ইমেজ হয়ে গেলে আপনি পাবলো পিকাসোর মতোই সর্বদা তাদের দৃষ্টি আকর্ষণ করবেন। শক্তিশালী থাকার জন্য আপনাকে মানুষের চোখে থাকতে হবে এবং সর্বদা তাদের দৃষ্টি আপনার দিকে আকর্ষণ করতে হবে। নিয়ম নম্বর 7, অন্যদের সাথে কাজ করতে এবং অন্যদের কাছ থেকে কাজ নিতে শিখুন। টমাস এডিসন, যিনি শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, একজন ভালো ব্যবসায়ীও ছিলেন। এডিসন নিকোলাস টেসলার কোম্পানিকে তাদের জেনারেটরের উন্নত করার কাজ দিয়েছিলেন। নিকোলাস টেসলা পুরো 1 বছর জেনারেটরের সংস্করণের কাজ করেছিলেন এবং এতে অনেক উন্নতিও করেছিলেন। এডিসনের কোম্পানি নিকোলাস টেসলার কাজের জন্য সমস্ত কৃতিত্ব পেয়েছিল। এডিসন এই কাজটি করার জন্য নিকোলা টেসলাকে $50,000 দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তাকে পুরো টাকা দেওয়া হয়নি এবং তার কাজের জন্য কোনো কৃতিত্ব দেওয়া হয়নি। তাছাড়া টেসলা রেডিও বানিয়েছিলেন, কিন্তু রেডিও বানানোর সমস্ত কৃতিত্ব পেয়েছিলেন মার্কনি। টেসলা এরকম অনেক আবিষ্কার করেছেন এবং বৈজ্ঞানিকভাবে কাজ করেছেন, কিন্তু সেসব কাজের কর্তৃত্ব তিনি পাননি এবং সেসব কাজের পুরো টাকাও তিনি পাননি। নিকোলাস টেসলার গল্প আমাদের বলে যে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। শক্তিশালী হওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ যে আপনি অন্যদের কাছ থেকে কাজ নিতে শিখুন এবং এমন লোকেদের নিয়োগ করুন যারা সেই কাজ করতে পারবে যেটি আপনি করতে পারবেন না। নিয়ম নম্বর 8, অন্যদের আপনার পাশে আনার পরিকল্পনা করুন। প্রয়োজনে প্রলোভনের ব্যবহার করুন। আপনি যখন কাউকে কিছু করতে বাধ্য করেন, তখন নিয়ন্ত্রণ আপনার হাতে থাকে। আপনি যখন আপনার শত্রুকে আপনার দিকে আকৃষ্ট করার জন্য একটি কৌশল তৈরি করেন এবং তা বাস্তবায়ন করেন, তখন তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। এই নিয়মের উদাহরণ হল অটো ভন বিসমার্ক, যিনি একজন শক্তিশালী জার্মান নেতা এবং রাজনীতিবিদ ছিলেন। তিনি বলেছিলেন, যখন তিনি হরিণ ধরার জন্য দৌড় দেন, তিনি কখনোই প্রথম হরিণটিকে গুলি করেন না, তবে পুরো পালের আগমনের জন্য অপেক্ষা করেন। আপনার পদক্ষেপে প্রতিক্রিয়া জানতে আপনার শত্রুকে বাধ্য করুন, তাদের প্রচুর লাভের জন্য প্রলুব্ধ করুন এবং তাদের আকর্ষণ করুন এবং তারপর আক্রমণ করুন। ক্ষমতা মানে মানুষকে আপনার নিয়ন্ত্রণে রাখা এবং তাদের আপনার পদক্ষেপে প্রতিক্রিয়া জানানো। আপনি যখন মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করেন, তখন সমস্ত নিয়ন্ত্রণ আপনার হাতে থাকে।
আর যার হাতে নিয়ন্ত্রণ তারই ক্ষমতা সেই শক্তিশালী। নিয়ম নম্বর 9, অন্যকে আপনার কাজের দ্বারা জয়ী করুন, আপনার যুক্তি দিয়ে নয়। প্রাচীন রোমের সেনাপতি মুসিয়ানাসের যুদ্ধের জন্য একটি শক্তিশালী অস্ত্রের প্রয়োজন ছিল। তিনি তার প্রকৌশলীকে যুদ্ধের জন্য একটি শক্তিশালী জাহাজ তৈরি করতে বলেন। মুসিয়ানাসের প্রকৌশলী জাহাজটির একটি নকশা তৈরি করার পরামর্শ দেন এবং প্রকৌশলী মুসিয়ানাসের সাথে এই নিয়ে তর্ক করেছিলেন। ফলশ্রুত মুসিয়ানাস প্রকৌশলীকে মৃত্যুদণ্ড দেন। এই প্রকৌশলী তার জায়গায় একদম ঠিক ছিল, কিন্তু তার সেনাপতির কথাকে অসম্মান করার কারণে তাকে হত্যা করা হয়েছিল। অর্থাৎ আপনার মালিক বা ঊর্ধ্বতন কর্মকর্তারা খেয়াল করেন না যে আপনি সঠিক না ভুল, তারা শুধু আপনার কাছ থেকে কাজ পেতে চায়। ক্ষমতাবানরা তাদের কথা না শুনলে যে কোনো কারুর ক্ষতি করতে পারে। তাই কখনো বসের সাথে বা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তর্ক করবেন না। সর্বদা তাদের সাথে একমত হন এবং আপনার কথা দিয়ে নয়, আপনার কাজ দিয়ে তাদের হৃদয় জয় করার চেষ্টা করুন। নিয়ম নম্বর 10, অসুখী এবং দুর্ভাগা লোকেদের থেকে দূরে থাকুন। লোলা মন্টেজ ব্যাভেরিয়ার রাজাকে মুগ্ধ করে এবং পরে তার রাজ্যকে পতন করে। তার লক্ষ্য ছিল সফল এবং ক্ষমতাবান ব্যক্তিদের পরাধীন করে ধ্বংস করা। বিশৃঙ্খলা এবং ধ্বংসের জন্য লোলার আকাঙ্ক্ষা সবকিছুকে ধ্বংস করে দিয়েছিল। লোলার স্বভাবের কারণে অনেকে প্রাণ হারিয়েছিলেন। তার সংস্পর্শে যারা এসেছিল তারা সবাই ধ্বংস হয়ে গেছিল, মারা গেছিল বা সমাজ থেকে বিতাড়িত হয়েছিল। এই রকম সংক্রামক চরিত্র শুধুমাত্র মহিলাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং অনেক পুরুষেরও এরকম সংক্রামক চরিত্র ছিল। এই ধরনের একটি সংক্রামক চরিত্র একজন ব্যক্তির মধ্যে অস্থিরতা প্রতিফলিত করে। যখন এই অস্থিরতা বেরিয়ে আসে তখন তা অন্যদেরও প্রভাবিত করে। সংক্রামক চরিত্রের লোকেরা খুব শক্তিশালী হয় এবং তারা তাদের নেতিবাচক আবেগে সংস্পর্শে আসা যে কাউকে প্রভাবিত করতে পারে। দুর্ভাগা মানুষ থেকে আমাদের দূরে থাকা উচিত এবং তাদের সংস্পর্শে আসা এড়িয়ে চলা উচিত। এখন আপনি যদি দুঃখী এবং দুর্ভাগা মানুষের সাথে যোগাযোগ রাখেন বা সাহায্য করেন, তবে তাদের সাথে আপনারও সর্বনাশ হবে। নিয়ম নম্বর 11, মানুষকে আপনার উপর নির্ভর করাতে শেখান। 11 নম্বর নিয়ম বলে যে মানুষকে আপনার উপর নির্ভরশীল রাখুন, এতে তাদের চোখে আপনার গুরুত্ব বজায় রাখবে। বিশ্বের প্রতিটি মানুষ তার প্রয়োজন অনুযায়ী কাজ করে এবং শুধুমাত্র তার প্রয়োজনীয় ব্যক্তিদের সাথে যোগাযোগ করে। এই আইনের উদাহরণ হলেন অটো ভন বিসমার্ক, যিনি ছিলেন একজন শক্তিশালী নেতা এবং রাজনীতিবিদ, যিনি মানুষকে নিজের উপর নির্ভর রাখার শক্তি জানতেন। বিসমার্ক একজন দুর্বল রাজাকে খুঁজে পেয়েছিলেন, রাজা চতুর্থ ফ্রেডরিক উইলিয়াম, যিনি প্যারিসের রাজা ছিলেন। বিসমার্ক রাজাকে সম্পূর্ণ নিজের উপর নির্ভরশীল করে তোলেন। রাজ্যের নিজের অবস্থানকে এতটাই শক্তিশালী করে তোলেন তিনি, যা অন্য যে কেউ করতে পারত না। এমনকি মৃত্যুর পরেও রাজার ভাই সিংহাসনে আরোহণ করেন এবং তিনিও সমস্ত মূল কাজের জন্য বিসমার্কের উপর নির্ভরশীল ছিলেন। বিসমার্কের উপর রাজ্যের সমস্ত প্রধানের নির্ভরশীল হওয়ায় তার রাজ্যের সর্বাধিক গুরুত্ব ছিল। মানুষ যার উপর নির্ভর করে তার গুরুত্ব বেশি থাকে। শক্তিশালী হওয়ার জন্য মানুষকে আপনার উপর নির্ভর করাতে শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। নিয়ম নম্বর 13, রবার্ট গ্রিন বলেন যে আপনি যখন কারো কাছ থেকে সাহায্য চাইবেন তখন তাদের নিজের স্বার্থের কথা মনে রাখবেন। তিনি কি চান তা আপনার জানা উচিত। যখন করিন্থিয়ান্স এবং কোসিয়ান্সদের মধ্যে যুদ্ধ হয়েছিল, অ্যাথেনিয়ানদের সাথে করিন্থিয়ান্সদের দীর্ঘস্থায়ী সম্পর্ক ছিল এবং তারা মাঝে মাঝেই এমনকি অ্যাথেনিয়ানদের সাহায্য করেছিল। যখন কোসিয়ানেসেরা অ্যাথেনিয়ানদের শত্রুর পক্ষে ছিল, কোসিয়ানেসেরা অ্যাথেনিয়ানদের তাদের শক্তিশালী নৌবাহিনী সমর্থন উপস্থাপন করেছিল, যা পশ্চিমের স্পার্টানদের বিরুদ্ধে ব্যবহার করতে পারেন। অ্যাথেনিয়ানদের কোসিয়ানেসদের সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছিল কারণ কোসিয়ানেসেরা তাদের স্বার্থ এবং নিজস্ব স্বার্থের যত্ন নিয়েছিল। আপনি যদি কাউকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করেন এবং তাদের যদি জানান যে আপনি এতদিন পর্যন্ত তাদের জন্য কি করেছেন, তবে তারা সাহায্য করার পরিবর্তে আপনাকে উপেক্ষা করতে পারে। আপনি যদি তাদের এমন কিছু অফার করেন যা তাদের এখনই দরকার, তবে অবশ্যই তারা আপনাকে সাহায্য করতে প্রস্তুত হবে, কারণ মানুষ স্বার্থপর এবং সাহায্যের বিনিময়ে কিছু না কিছু চেয়ে থাকে, বিশেষ করে যা তাদের সময় দরকার। নিয়ম নম্বর 14 নম্বর নিয়মে গ্রিন বলেছেন বন্ধুর মতো ব্যবহার করতে এবং গোয়েন্দাদের মতো কাজ করতে। চার্লস মরেস ডডেল হ্যাথডেরয়েড একজন ফরাসি রাজনীতিবিদ এবং কূটনীতিবিদ ছিলেন। তিনি কখনোই কারো সাথে তার মতামত শেয়ার করতেন না। তিনি সর্বদা অন্যদের তাদের নিজস্ব মতামত প্রকাশ করার সুযোগ দিয়েছিলেন, যাতে তিনি তাদের উদ্দেশ্য এবং তাদের পরিকল্পনা সম্পর্কে জানতে পারেন। তিনি তার চিন্তাভাবনা এবং তিনি তার রাগ লুকিয়ে রাখায় দক্ষ ছিলেন। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে কাউকে তার চিন্তাভাবনা লুকিয়ে রাখতে দেখাটা খুবই বিরল। প্রত্যেকে তাদের চিন্তাভাবনা প্রকাশ করার সুযোগ খুঁজছে। লোকেরা নিজে থেকেই এমন বিষয়গুলি সম্পর্কে কথা বলে যা আপনি তাদের জিজ্ঞাসাও করেন না।
তারা নিজেরাই বলেন যে তার আজকের দিনটা কেমন গেল। যাদের সাথে আপনি প্রতিদিন দেখা করেন না তারাই সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কে বলেন, তাদের জীবনে কি চলছে, তিনি কোথায় বেড়াতে গিয়েছিলেন এবং সেখানে কি করেছিলেন। এইভাবে মানুষ তাদের ভাবনা অন্যদের কাছে প্রকাশ করে। আপনি মানুষের এই অভ্যাসের থেকে তাদের চরিত্র সম্পর্কে তথ্য পান। ফরাসি রাজনীতিবিদ ট্যালোরেন্ট অন্যদের সম্পর্কে তথ্য পাবার জন্য একটি বিশেষ কৌশল ব্যবহার করেছিলেন। তিনি এমন কিছু বলতেন যা আমাদের শুনলে লাগে যে তিনি গোপন কিছু বলছেন এবং শ্রোতাদের প্রতিক্রিয়া নোট করতেন। এতে করে লোকেরা অনুভব করল যে তিনি সত্যিই গোপন কিছু বলছেন এবং তার ফলে মানুষ নিজের সম্পর্কে বলতে আরও আগ্রহী হয়ে উঠতেন। নিয়ম নম্বর 15। নিয়ম নম্বর 15তে রবার্ট গ্রিন বলেছেন, আপনার শত্রুদের সম্পূর্ণরূপে চূর্ণ করুন। নিয়ম নম্বর 15 বলে যে আপনার শত্রুকে সম্পূর্ণরূপে ধ্বংস করা উচিত। প্রাচীন ভারতের বিখ্যাত দার্শনিক কৌটিল্য বলেছেন, শত্রুর দেহাবশেষ আগুন ও রোগের মতো। আপনার শত্রুকে দুর্বল মনে করে তাকে কখনো অবহেলা করবেন না, কারণ সময়ের সাথে সাথে এটি আরও বিপজ্জনক হয়ে ওঠে। কৌটিল্য বলেন, শত্রু শুকনো ঘাসের স্তূপে কয়লার মতো, যা পুরো ঘাস পুড়িয়ে ফেলতে পারে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে আমি সামরিক সৈন্যও নই আর যুদ্ধের যোদ্ধাও নই, তাহলে আমি কিভাবে আমার শত্রুদের হত্যা করতে পারি? এই আইনের অর্থ এই নয় যে আপনি আপনার শত্রুকে হত্যা করুন। মূলত এখানে শত্রু মানে আপনার প্রতিযোগী। এর মানে হলো আপনি সব সময় আপনার প্রতিযোগীর ওপর আধিপত্য বিস্তার করতে পারেন। যেমন আপনারা সবাই কোনো না কোনো জায়গায় কাজ করেছেন, তখন আপনার অফিসে আপনি আপনার সাথে কাজ করার লোকদের স্মার্টলি হারাতে পারেন বা নিয়ন্ত্রণ করতে পারেন। আপনার প্রতিযোগীদের থেকে সর্বদা এক ধাপ এগিয়ে থাকুন এবং তাদের থেকে ভালো করুন। আপনার প্রতিযোগীদের আপনার থেকে এগিয়ে যাবার সুযোগ দেবেন না। শুধু আপনার প্রতিযোগীই নয়, আপনার নিজস্ব লক্ষ্য আপনার শত্রু হতে পারে। কারণ যখন আমরা একটি খুব বড় লক্ষ্য নির্ধারণ করি কিন্তু তা অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করি না, তখন সেই একই লক্ষ্য আমাদের চলার পথে অসুবিধা সৃষ্টি করে এবং আমরা সেই লক্ষ্যকে শত্রুর মতো অনুভব করতে শুরু করি। আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে ক্রমাগত প্রতিদিন চেষ্টা করতে হবে এবং সেই দিকে পদক্ষেপ নিতে হবে। তবেই আপনি আপনার লক্ষ্যের পথে সফলতা লাভ করতে সক্ষম হবেন। কারণ যখন বড় লক্ষ্য থাকে তখন সেগুলি অর্জনের জন্য বড় পরিসরে কাজ করতে হয়। নিয়ম নম্বর 16। মাঝে মাঝে আপনারও নিশ্চয়ই মনে হয়েছে যে পার্টিতে একটু দেরি করে গেলে আপনার গুরুত্ব বেড়ে যায়। রবার্ট গ্রিন যেমন আইন নম্বর 16তে বলেছেন যে আপনার অনুপস্থিতিকে আপনার সম্মান ও ভালোবাসা বাড়াতে ব্যবহার করুন। লোকে আপনাকে যত বেশি দেখবে এবং শুনবে ততই আপনাকে সাধারণ মনে হবে। যে কোনো পর্বের শুরুতে আপনার উপস্থিতি বাড়াতে হবে, কারণ আপনি যদি খুব তাড়াতাড়ি অদৃশ্য হয়ে যান তবে আপনাকে সবাই ভুলে যাবে। যখন আপনার প্রতি ভালোবাসার অনুভূতি আপনার প্রেমিকের মনে জাগ্রত হবে তখন আপনার অনুপস্থিতি কেবল এটিকে বাড়িয়ে তুলবে। লেখক রবার্ট গ্রিন এই নিয়মটি ব্যাখ্যা করার জন্য ম্যাডাম বুলরমা এবং তার প্রেমিক স্যার বুলর উদাহরণ দিয়েছেন। ম্যাডাম যতই দূরে সরে যেতেন তিনি স্যারের কাছে আরও বেশি উপলব্ধ এবং সাধারণ হয়ে উঠেছিলেন। স্যারের কাছে কল্পনা করার জন্য কিছুই ছিল না। ম্যাডাম তার প্রেমিকের সাথে দেখা করতে অস্বীকার করলে তিনি তার অভাব বুঝতে পারতেন না। তখন তিনি আন্তরিকভাবে প্রশংসা করলেন এবং তাকে ফিরিয়ে আনার কথা ভাবলেন। এই উদাহরণ থেকেই আমরা শিখি যে অন্যদের চোখে আপনি আপনার সম্মান এবং মর্যাদা বৃদ্ধির জন্য আপনার অনুপস্থিতিকে একটি শক্তিশালী অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারেন। এই নিয়মটি সরবরাহ, চাহিদা এবং অর্থনৈতিক বিজ্ঞানের নিয়মের মতো। বাজারে যা বেশি পরিমাণে থাকে তার দাম কমে যায়, আর বাজারে যেটির অভাব থাকে তার দাম বাড়ে। যেখানে আপনার উপস্থিতি বেশি সেখানে মানুষ আপনাকে অবহেলা করতে পারে। তাই আপনার প্রতিপত্তি এবং সম্মান বৃদ্ধিতে আপনার অনুপস্থিতিকে কাজে লাগাতে শিখুন। এই নিয়মটি ব্যবহার করার জন্যে আপনার অফিসে ভালো করে কাজ করা উচিত। এটি আপনার খ্যাতি তৈরি করবে। এরপরে আপনি কয়েকদিনের জন্য বিরতি নিন আর দেখবেন আপনি ফিরে এলে আগের থেকে অনেক বেশি ভালোবাসা এবং সম্মান পাবেন। নিয়ম নম্বর 17। আপনার নিজেকে আনপ্রেডিক্টেবল অর্থাৎ অপ্রত্যাশিত করে তুলতে হবে। প্রায়ই আপনার পরিচিত মানুষরা আপনার আচরণ এবং অভ্যাস সম্বন্ধে জানেন এবং এটি দিয়ে আপনি যা কিছু করেন তার আগে স্মার্ট লোকেরা আগেই অনুমান করে ফেলে। যখন তারা জানতে পারেন আপনি কি করতে চলেছেন
চলেছেন তখন তারা অনেক আগে থেকেই তাদের চাল চেলে ফেলে। বইটিতে রবার্ট গ্রিন একজন বিখ্যাত স্প্যানিশ আর্টিস্ট পাবলো পিকাসোর উদাহরণ দিয়েছেন। পিকাসো যখন একজন সুপরিচিত এবং প্রধান শিল্পী হয়ে উঠেছিলেন তখন তিনি পল রজেনবার্গ নামে একজন ইহুদি এবং আমেরিকান সঙ্গীতজ্ঞের সাথে কাজ করেছিলেন। একদিন তিনি হঠাৎ পল রজেনবার্গের সাথে কাজ করতে অস্বীকার করেন, যা পলের মোটেও ধারণা ছিল না। তখন পল পিকাসোকে আরও টাকা দেওয়ার সিদ্ধান্ত নেন। যখন লোকেরা আপনার অভ্যাস এবং আপনার আচরণ খুব ভালোভাবে জানবে তখন তারা শীঘ্রই বুঝতে পারবে আপনি কি করতে চলেছেন। আপনি যখন নিজেকে অপ্রত্যাশিত করে তুলবেন এবং এমন একটা পদক্ষেপ নেবেন যা লোকেরা আশা করতে পারবে না, তখন সে আপনার বিরুদ্ধে কিছু করতে পারবে না, কারণ সে তার জন্য প্রস্তুত নয়। পিকাসো ঠিক তাই করেছিলেন এবং রজেনবার্গ তাকে আরও টাকা দিতে বাধ্য হন। আপনার অপ্রত্যাশিত আচরণ আরও অনেকভাবে কাজ করবে, যা থেকে আপনি প্রচুর উপকৃত হবেন। শক্তিশালী হওয়ার জন্য আপনাকে নিজেকে অপ্রত্যাশিত করে তুলতে হবে। নিয়ম নম্বর 18, বিচ্ছেদ সম্পর্কে কথা বলেছেন এবং এটি দেখায় যে বিচ্ছেদ কতটা বিপজ্জনক হতে পারে। যখন আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন হন তখন আপনাকে প্রতারিত করা সহজ হয়। যখন কেউ আপনাকে আপনার বন্ধু-বান্ধব এবং পরিবার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে তখন সে আপনাকে বশীভূত করতে চায়। সে ইচ্ছা করে করুক বা অনিচ্ছাকৃত, এটি করা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। সুতরাং আপনার বন্ধু এবং পরিবার থেকে দীর্ঘ সময়ের জন্য দূরে থাকবেন না। হয়তো আপনি জানেন না, কিন্তু পরিবার এবং বন্ধুদের থেকে আপনি দূরে থাকলে আপনি নিজের ক্ষতি করবেন। এই পৃথিবী বিপজ্জনক এবং শত্রু সর্বত্র আছে, তাই সবাইকে আত্মরক্ষা করতে হবে। সমাজ থেকে দূরে কোথাও লুকিয়ে থাকা নিরাপদ মনে হয়, কিন্তু সবকিছু থেকে বিচ্ছিন্ন থাকা বিপদ আরও বাড়িয়ে দেয়। কারণ আপনি বিচ্ছিন্ন থাকলে প্রয়োজনীয় তথ্য পাবেন না এবং বাইরে কি ঘটছে তাও জানতে পারবেন না। এটি করা আপনাকে অনন্য করে তোলে এবং আপনি সহজেই শত্রুর মুখোমুখি হতে পারেন। আপনার বন্ধু-বান্ধব ও পরিবারের মাঝে থাকাই ভালো। সবার সাথে থাকার মাধ্যমে আপনি শত্রুর চোখ থেকে এড়িয়ে যেতে পারবেন। প্রায় দেখা যায় অনেক শিল্পী ও বিজ্ঞানী তাদের সৃজনশীলতা বাড়াতে একাকী জীবনযাপন করেন। এটি করার মাধ্যমে তিনি কোলাহল থেকে রক্ষা পান এবং তার সৃজনশীলতা বৃদ্ধি পায়। ফলে তিনি তার প্রকল্পে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে তিনি জনগণ এবং তার সমস্মৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যান এবং সম্ভাব্য বিপদগুলি ধ্যান তিনি রাখতে পারেন না। এখন নিশ্চয়ই ভাবছেন যে আমি তো কোনো রাজা নই আর সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো দুর্গে থাকি না, তাহলে এই নিয়মটি আমার ক্ষেত্রে কি করে প্রযোজ্য? আসলে এখানে এটি শুধুমাত্র শারীরিক বিচ্ছেদ সম্পর্কে নয়, বরং মানসিক ও ভাবনা চিন্তার বিচ্ছিন্নতায় ঘটছে। আপনি যদি আপনার বন্ধু-বান্ধব এবং পরিবারের মধ্যে থাকেন কিন্তু তাদের কথা বা আপনার অফিসে যারা কাজ করেন তাদের অবজ্ঞা করেন, তাহলে বুঝবেন আপনি তাদের সবাইকে নিজের থেকে বিচ্ছিন্ন করছেন। এমনকি আপনি যদি গোপনীয়তা চান বা যে কোনো কারণে একটু সবার থেকে আলাদা থাকার চেষ্টা করেন, তবুও আপনি আপনার বন্ধু এবং পরিবারের সাথে সংযুক্ত থাকুন এবং তাদের যত্ন ও প্রশংসা করুন। নিয়ম নম্বর 19 নম্বর নিয়ম মাথায় রেখে আপনি যদি আপনার জীবনযাপন করেন তবে আপনি অনেক বড় সমস্যার থেকে রক্ষা পাবেন। নিয়ম নম্বর 19-এ রবার্ট গ্রিন বলেছেন যে আপনি কার সাথে কাজ করছেন তা জানুন, ভুল মানুষকে ক্ষতি করবেন না। পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে, প্রত্যেকের আচার আচরণ আলাদা এবং আপনি যা বলেন তার প্রতি প্রত্যেকে ভিন্নভাবে প্রতিক্রিয়া জানায়। আপনি যদি কাউকে প্রতারণা করেন বা ক্ষতি করেন তবে সে সারা জীবন আপনার উপর প্রতিশোধ নেবার চেষ্টা করে। অনেক লোক ভেড়ার ছদ্মবেশে নেকড়ে হয়ে থাকে। অতএব আমাদের অবশ্যই আমাদের শিকার এবং প্রতিযোগীদেরকে সতর্কতার সাথে শনাক্ত করতে হবে এবং কখনোই ভুল ব্যক্তির ক্ষতি করবেন না। আপনি আপনার স্বাভাবিক প্রবৃত্তি দ্বারা কাউকে বোঝানোর চেষ্টা করবেন না। কাউকে বিশ্বাস করবেন না তাদের চেহারা দেখে বা তার বাহ্যিক রূপ দেখে। আপনি যদি কাউকে কিছু থেকে নিরুৎসাহিত করতে চান তবে বিনয়ের সাথে এবং সম্মানের সাথে তা করুন। কাউকে অপমান করবেন না, কারণ আপনি জানেন না যে অন্য ব্যক্তি কতটা শক্তিশালী। অপমান করলে মানুষ বিরক্ত হতে পারে এবং আপনার ক্ষতি করতে পারে। অনেকে সামনের মানুষটিকে দুর্বল ভেবে অপমান করে। এটা করা ভুল, কারণ পরবর্তীতে সে শক্তিশালী হয়ে আপনার ক্ষতি করতে পারে। সুতরাং আপনি কার সাথে কিরকম আচরণ করছেন সে সম্পর্কে সর্বদা সতর্ক থাকুন, যাতে আপনি ভুল ব্যক্তির ক্ষতি না করেন। নিয়ম নম্বর 20 এটি বলে যে আপনার কাউকে অর্থাৎ কারো কাছে কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়।
কারণ আপনি যখন কাউকে প্রতিশ্রুতি দেবেন তখন আপনি তা পূরণে অঙ্গীকারবদ্ধ হবেন। যার সাথে আপনি প্রতিশ্রুতিবদ্ধ, আপনার নিয়ন্ত্রণ তার হাতে চলে যায়। আপনি আপনার ইমেজ শক্তিশালী করুন যাতে মানুষ নিজেরাই আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। এলডিঅ্যাডিস একজন গ্রিক রাষ্ট্রনায়ক ও যোদ্ধা ছিলেন। এথেন্স ও স্পার্টানরা তার বিশেষ যত্ন নিত, কারণ পারস্যরা তারা ব্যাপকভাবে প্রভাবিত ছিল। পারস্যরা তাকে সম্মান করত কারণ গ্রিসের লোকেরা তার দ্বারা প্রভাবিত ছিল। এলসিঅ্যাডিস কাউকে কোনো প্রতিশ্রুতি না দিয়ে সবাইকে মুগ্ধ করেছিল, যার কারণে মানুষ তাকে সম্মান ও শ্রদ্ধা করত। কারো কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার অর্থ নিজেকে সমর্পণ করা। এতে করে আপনার দায়িত্ব বাড়ে এবং নিজের ওপর নিয়ন্ত্রণ কমে যায়। শক্তিশালী হতে হলে কখনো কাউকে প্রতিশ্রুতি দেবেন না এবং নিজের একটি শক্তিশালী ইমেজ তৈরি করার চেষ্টা করুন, যাতে আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং লোকেরা নিজেরাই তাদের কাজের জন্য আপনার কাছে যেতে পারে। নিয়ম নম্বর 21। রবার্ট গ্রিন বলেছেন যে যেমন লোক তাদের মতন করেই তাদেরকে জবাব দিন। আপনি আপনার প্রতিযোগীর থেকে নিজেকে নির্বোধ বা বোকা বলে দেখান। অন্যদের সামনে কেউ নিজেকে বোকা হিসেবে দেখাতে চায় না। রবার্ট গ্রিন আমাদের বলেন নিয়ম নম্বর 21-এ আপনার প্রতিযোগীকে সব সময় স্মার্ট হওয়ার সুযোগ দিতে। শুধু স্মার্ট নয়, আপনার চেয়েও বেশি স্মার্ট। আপনার প্রতিযোগীরা একবার নিশ্চিত হয়ে গেলে যে তারা আপনার চেয়ে বেশি স্মার্ট, তাহলে তারা কখনোই অনুভব করবে একটা উল্টো উদ্দেশ্য আছে। একটা খুব ভালো কৌশল হলো যে আপনার প্রতিপক্ষকে বিপদগামী করা। আপনার প্রতিযোগীদের সামনে বোকা হন এবং তাদের এমন করে দেখান যেন আপনি কিছুই জানেন না। এটি করার মাধ্যমে লোকেরা আপনার সম্পর্কে বলবে, কারণ আজকের যুগে প্রতিটি মানুষই নিজের সম্পর্কে অন্যকে বলতে চায়। এটি লোকেদের আপনাকে সন্দেহ করতে বাধা দেবে এবং আপনি কতটা শক্তিশালী তাও জানতে পারবে না। প্রথম সাক্ষাতে কাউকে নিজের সম্পর্কে কিছুই বলবেন না। এটি করা আপনার জন্য বোকামি হতে পারে। মনে রাখবেন, নিয়ম নম্বর 3-এ বলা হয়েছিল আপনার উদ্দেশ্য লুকিয়ে রাখতে, এবং নিয়ম নম্বর 4-এ বলা হয়েছিল দরকারের চেয়ে কম কথা বলতে। আপনি যখন লোকেদের এটা মনে করাবেন যে তারা আপনার চেয়েও বেশি স্মার্ট এবং আরও বুদ্ধিমান, তখন তারা আপনাকে সন্দেহ করবে না এবং এইভাবে তাদের প্রতিরক্ষামূলক দাওয়াল ভাঙা আপনার পক্ষে সহজ হবে। আপনি নিজেকে প্রকাশ না করে তাদের সম্পর্কে আরও জানতে পারেন এবং পরে তাদের বিরুদ্ধে এই তথ্য ব্যবহার করতে পারেন। নিয়ম নম্বর 22। রবার্ট গ্রিন বলেছেন আত্মসমর্পণের কৌশল ব্যবহার করুন। আপনার দুর্বলতাকে আপনার শক্তি করুন। আপনি যখন দুর্বল, তখন আপনার আত্মসম্মানের জন্য লড়াই করবেন না, বরং নিজেকে সমর্পণ করুন। সমর্পণ করে আপনার শক্তি সংগ্রহ করার সময় থাকবে এবং আপনি আবার যুদ্ধ করতে প্রস্তুত হবেন। আপনি যদি দুর্বল অবস্থায় যুদ্ধ করেন, তাহলে আপনার শত্রু আপনার উপর জয়লাভ করবে এবং সন্তুষ্ট হবে। হাল ছেড়ে দেবার আগে নিজেকে সমর্পণ করুন, কারণ এটা করার মাধ্যমে আপনি শত্রুর কাছে পৌঁছতে সক্ষম হবেন এবং তার সম্পর্কে তথ্য পেতে পারবেন। যখন এথেন্স আর ম্যালিয়ানরা মেলোস দ্বীপের জন্য যুদ্ধ করছিল, তখন ম্যালিয়ানদের শক্তি দুর্বল হয়ে পড়ে এবং এথেনিয়ানরা তাদের সমর্পণ করতে বলেছিল, কিন্তু ম্যালিয়ানরা এতে রাজি হয়নি। ম্যালিয়ানরা আশা করছিল যে স্পার্টানরা তাদের যুদ্ধে তাদের সাহায্য করবে, কিন্তু তা হয়নি। তিনি তার সম্মানের জন্য যুদ্ধ করেছিলেন এবং যখন তিনি জিততে পারেননি, তখন তিনি সমর্পণ করেছিলেন। এথেনিয়ানরা সমস্ত ম্যালিয়ান সৈন্যদের হত্যা করেছিল এবং তাদের নারী ও শিশুদের দাসত্ব করেছিল। ম্যালিয়ানরা যদি আগে সমর্পণ করত, তাহলে তাদের হত্যা করা হতো না এবং দাসত্ব করা হতো না। তিনি চতুরতার সাথে এতে নিজের ক্ষতি করতে পারতেন এবং তাদের জয় করতে পারতেন। আমাদের কখনোই দুর্বল অবস্থায় যুদ্ধ করা উচিত নয়। সমর্পণ করে নিজেদের প্রস্তুত করা উচিত, সেটা যুদ্ধক্ষেত্রেই হোক বা দৈনন্দিন জীবনে। সমর্পণের মাধ্যমে আমরা আমাদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে পারি। নিয়ম নম্বর 23। যদি আপনার মনোযোগ একটি লক্ষ্যে না থাকে, তবে এই আইনটি বিশেষভাবে আপনার জন্য। কিছু লোকেদের একটি কাজে মনোনিবেশ করা কঠিন বলে মনে হয়। তিনি যখনই একটি কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন, তখন আরও শত শত জিনিস তার দৃষ্টি আকর্ষণ করে। আধুনিক যুগের দ্বন্দ্বের মাত্রা আগের চেয়ে অনেক বেশি এবং আপনি এইটিকে আপনার জীবনে স্থান দেন। একই ভুল এথেনিয়ানদের দ্বারা হয়েছিল যখন তারা সিসিলি দ্বীপ দখল করতে গিয়ে তাদের সমস্ত সাম্রাজ্য হারিয়েছিল। রোমানরা একই কাজ করেছিল যখন তারা তাদের চারপাশের রাজ্যগুলি দখল করার চেষ্টা করেছিল এবং বারবারি ও উপজাতির আক্রমণ করলে তারা তাদের রাজ্য হারিয়েছিল।
আপনার রাজ্য যদি বড় হয় তাহলেও নিরাপত্তার দরকার। এর সমাধান হলো আমাদের চিন্তা ভাবনা এবং কর্মকে কেন্দ্রীভূত করা এবং আমাদের সমস্ত মনোযোগ একদিকে ফোকাস করা। কিছু মানুষ তারা বারবার তাদের কাজের ক্ষেত্র বদলাতে থাকে, যার কারণে তারা কোনো ক্ষেত্রেই সাফল্য পায় না। একটি ক্ষেত্রে মনোনিবেশ করা ভালো, যেটি আপনার আগ্রহ এবং ক্ষমতা অনুসারে সেরা, এবং একই ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে থাকুন। এটি করার মাধ্যমে আপনার সমস্ত শক্তি একটি কাজ হবে এবং আপনি সাফল্যের সিঁড়ি বেয়ে উঠবেন। শক্তিশালী হওয়ার জন্য আপনার সমস্ত শক্তি একটি কাজের ক্ষেত্রে লাগাতে হবে, তবেই আপনি আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন এবং জীবনে সফল হতে পারবেন। নিয়ম নম্বর 24। রবার্ট গ্রিন 24তম আইনে লিখেছেন একজন দক্ষ দরবারীর ভূমিকা পালন করতে। শুধুমাত্র একজন দক্ষ দরবারী এমন একটি যুগে সফল হয় যেখানে সবকিছু নির্ভর করে তার ক্ষমতা এবং রাজনীতি তার ওপরে পরোক্ষভাবে যে কোনো কাজ করার কলা কৌশল তিনি জানেন। একজন দক্ষ দরবারী তার উপরে যারা থাকেন তাদের খুশি রাখার চেষ্টা করেন। তিনি বিনম্রভাবে তারা যা বলেন তার সাথে সম্মত হন এবং পরোক্ষভাবে তাদের প্রতি তার প্রাপ্য দাবি করেন। তাই আমি আপনাকে আইন নম্বর 24-এর একটি উদাহরণ দিচ্ছি। চার্লস মরিস, যিনি একজন মহান ফরাসি রাজনীতিবিদ এবং কূটনীতিক ছিলেন। চার্লস কিছু সময়ের জন্য একজন মহান ফরাসি যুদ্ধ এবং রাষ্ট্রনায়ক নেপোলিয়ন বোনাপার্টের দরবারে দরবারি করতেন এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতেন। নেপোলিয়ন বেশিরভাগ বড় বড় সিদ্ধান্ত নিজেই নিতেন এবং চার্লসকে খুব কম দায়িত্ব দিতেন। চার্লস কখনোই নেপোলিয়নের কাজে হস্তক্ষেপ করেননি এবং প্রতিটি সিদ্ধান্তকে অনুমোদন করতেন। এমনকি নেপোলিয়নের ভুল সিদ্ধান্তেও তিনি হস্তক্ষেপ করেননি। চার্লস একজন চতুর দরবারীর মতন কাজ করতেন এবং সর্বদা নেপোলিয়নকে ভালো পরামর্শ দিতেন। কিন্তু নেপোলিয়ন বিজিত রাজ্যগুলির বিরুদ্ধে কঠোর অবস্থান নিলে তাকে সমর্থন করেননি এবং তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। আপনি দেখেছেন কিভাবে চার্লস একজন চতুর দরবারীর ভূমিকা পালন করেছে। আপনাদের অবগতির জন্য বলে দিই যে চার্লসই পরবর্তীতে নেপোলিয়ন বোনাপার্ট এবং তার রাজ্যের পতনের কারণ হয়েছিল। যদি আপনি এই নিয়মটি শিখতে পারেন তবে আপনি জীবনে কত দূর এগিয়ে যেতে পারবেন তার কোনো সীমা নেই। নিয়ম নম্বর 25। নিয়ম নম্বর 25-এ বলা হয়েছে যে নিজেকে একবার প্রস্তুত বা পুনর্গঠিত করুন। এই নিয়মে বলা হয়েছে যে আপনি যদি এখনো পর্যন্ত সফল না হন বা সমাজ আপনাকে গুরুত্ব না দেয়, তাহলে আপনার নিজেকে আবার সফল হওয়ার জন্য প্রস্তুত করা উচিত। এই নিয়মটির উদাহরণ হল ফ্রান্সের একটি মহিলা রোরা টুবিন জর্জ স্যান্ড, যিনি একজন বিখ্যাত লেখিকা ছিলেন। তিনি তার স্বামী এবং সন্তানদের ছেড়ে প্যারিসে চলে আসেন কারণ তিনি একজন লেখিকা হতে চেয়েছেন। কিন্তু প্যারিসে পৌঁছানোর পর তাকে সমাজের বাস্তবতার মুখোমুখি হতে হয়, কারণ সেই সময় নারীরা ঘরের বাইরে কাজ করতেন না। মহিলারা ঘরের কাজ করতেন এবং পুরুষরা বাইরের কাজ করতেন। প্যারিসের একজন সম্পাদককে তিনি তার নিবন্ধটি দেখালে সম্পাদক তাকে বলেছিলেন যে সাহিত্য আপনার জন্য নয়, তুমি গিয়ে সংসার করো। তারপরে অরোরা টুবিন সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি একজন পুরুষ মানুষের মতন কাজ করবেন এবং এই সমাজকে একজন লেখিকা হিসেবে দেখাবেন। তিনি নিজেকে পুনরায় আবার প্রস্তুত করেছিলেন এবং 1 বছর পরে একজন সম্পাদক তার প্রথম উপন্যাস ইন্ডিয়ানা গ্রহণ করেছিলেন। তিনি জর্জ স্যান্ড ছদ্মনামে তার প্রথম উপন্যাস প্রকাশ করেছিলেন, কারণ জর্জ নামটি পুরুষদের বোঝায়, মহিলাদের নয়। এই লেখিকা তার প্রবন্ধ দিয়ে মানুষকে আকর্ষিত করেছিলেন। তিনি পুরুষের ছদ্মবেশে বাস করতেন, তিনি পুরুষের মতো পোশাক পরতেন, এমনকি সিগারও খেতেন। তিনি পুরুষের শৈলী গ্রহণ করেছিলেন এবং তার নতুন চরিত্র পছন্দ করতে শুরু করেছিলেন। এমনকি তিনি পুরুষ শিল্পীদের কিছু সামাজিক সম্প্রদায়ের মধ্যে তার নাম অন্তর্ভুক্ত করেছিলেন। এই মহিলা প্রথম থেকেই এমন হতে চাননি। তিনি এটি করেছিলেন কারণ তিনি সমাজের শৃঙ্খল থেকে মুক্ত থাকতে চেয়েছিলেন এবং নিজের একটি আলাদা পরিচয় তৈরি করতে চেয়েছিলেন। তাই শক্তিশালী হওয়ার জন্য আপনার নিজেকে পুনর্গঠিত করার ক্ষমতা থাকা প্রয়োজন। নিয়ম নম্বর 26। আপনার হাত পরিষ্কার রাখুন। নিয়ম নম্বর 26-এ বলা হয়েছে যে আপনি নিজেকে মানুষের সামনে সৌজন্য এবং দক্ষতার উদাহরণ হয়ে উঠুন। আপনি নিজে কখনো ভুল এবং খারাপ কাজের সঙ্গে যুক্ত হবেন না। যে কোনো কাজে আপনার অংশগ্রহণকে আড়াল করার জন্য অন্যকে বলির পাঠা বানাবেন এবং পুতুল হিসেবে ব্যবহার করবেন। এই নিয়মটির উদাহরণ হল প্রাচীন চীনের একজন রাজনীতিবিদ শাও, যিনি 2য় শতকে চীনের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ছিলেন। তার শাসনাধীন একটি শহর অবরোধের সময় শস্য সরবরাহে ভুল হয়েছিল। যতক্ষণে শস্য শহরে পৌঁছায় ততক্ষণে তার সেনাবাহিনী
সেনাবাহিনীর কাছে খাদ্যশস্যের ঘাটতি হয়ে গিয়েছিল। শাও তার গোপন সূত্র থেকে জানতে পারে যে খাদ্যশস্য সংকটের জন্য সেনাবাহিনীর লোকজন তাকেই দায়ী করছেন। শাও মনে করলেন এভাবে চলতে থাকলে শহরে তার বিরুদ্ধে দাঙ্গা হতে পারে। তিনি সাহায্যের জন্য সেনাবাহিনীর শস্য সরবরাহের প্রধানকে তার কাছে ডাকলেন। শাও প্রধানকে বলেছিলেন যে তার সাহায্যের দরকার। তার সেনাবাহিনীকে দেখানোর জন্য তিনি প্রধানের মাথা চেয়ে বসলেন। যখন প্রধান বললেন যে এতে তার কোনো দোষ নেই, তখন শাও তাকে বললেন যে এটা না করলে শহরে দাঙ্গা হতে পারে। ওই দিনই প্রধানের মাথা কেটে ফেলা হয় এবং খাদ্যশস্যের অভাবের কারণ দেখিয়ে তাকে দোষারোপ করা হয়। এখানে আপনারা দেখলেন কিভাবে তার ভুল তার প্রধানের মাথার ওপর চাপিয়ে দিয়েছিলেন। তিনি প্রধানকে বলির পাঠা হিসেবে ব্যবহার করেছিলেন এবং নিজের হাত পরিষ্কার রেখেছিলেন। বড় ব্যবসায়ী, রাজনীতিবিদের মতো ক্ষমতাবান ব্যক্তিরা তাদের ভুল আড়াল করার জন্য এটা করেন। এই নিয়মটির ব্যবহার নাটক এবং ছবিতে বহুবার দেখা গেছে যে ক্ষমতাবান ও সফল ব্যক্তিরা কিভাবে নিজের ভুলের জন্য অন্যকে দোষারোপ করেন এবং নিজের জনগণের চোখে পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। নিয়ম নম্বর 27, লোকজনের মধ্যে আপনার বিশ্বাস এবং বিপুল পরিমাণে প্রশংসা করে তুলুন। প্রত্যেক মানুষেরই অন্যকে বিশ্বাস করার ইচ্ছে থাকে। নিয়ম নম্বর 27-এ বলা হয়েছে যে আপনাকে তাদের ইচ্ছের কেন্দ্র হতে হবে যাতে লোকে আপনাকে বিশ্বাস করে। এর জন্য মানুষকে নতুন কিছু বলুন যাতে তারা বিশ্বাস করতে পারে। আমি আপনাকে বলতে চাই যে রাজনীতিবিদ, অভিনেতা এবং ক্রীড়াবিদরাও এইটি করেন। জনগণের ভোট পাওয়ার জন্য রাজনীতিবিদরা প্রথমে তাদের হৃদয়ে আস্থা তৈরি করেন। ক্ষমতায় আসার পর তাদের জন্য কি করবেন সেই প্রতিশ্রুতি দেন। তিনি তার বক্তব্যে মিষ্টি কথা বলে মানুষের মন জয় করেন। অভিনেতারা চলচ্চিত্রে ভালো অভিনয় এবং খেলোয়াড় তাদের ক্রীড়াঙ্গনে তাদের দক্ষতা দেখে মানুষের হৃদয়ে তাদের আস্থা তৈরি করেন এবং বিশাল ফ্যান ফলোয়িং তৈরি করেন। এই নিয়মের উদাহরণ হল ভারতের যোগ গুরু বাবা রামদেব, যাকে আজ থেকে 10 বছর আগে খুবই কম মানুষ চিনত। তিনি মানুষকে যোগ ব্যায়াম শেখানোর মাধ্যমে তার বিশ্বাস স্থাপন করেছিলেন এবং আজ তার কোটি কোটি ভক্ত রয়েছে। বিশাল ফ্যান ফলোয়িং এর কারণে তিনি আজ একজন সফল এবং শক্তিশালী ব্যক্তি। প্রাচীনকাল থেকে সারা পৃথিবীতে এমন অনেক সাধু আছেন যারা সুস্বাস্থ্য ও প্রাচুর্য লাভের জন্য মানুষকে বিশ্বাস করিয়েছিলেন। এর ফলে ধীরে ধীরে তাদের ভক্তের সংখ্যা বাড়তে থাকে এবং একটা সময় আসে যখন তাদের ভক্তের সংখ্যা বিপুল হয়ে ওঠে। বিশাল ফ্যান ফলোয়িং এর কারণে তাদের ভুলগুলো আর ধরা পড়ে না। যখনই তারা কোনো অন্যায় করেন, তার ভক্তের ভিড় তাকে রক্ষা করার জন্য তাকে সমর্থন করে। আধুনিক যুগে বড় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ক্রীড়াবিদরা শক্তিশালী হওয়ার জন্য তারা তাদের বিপুল সংখ্যক ভক্তদের জড়ো করেন। নিয়ম নম্বর 28, রবার্ট গ্রিন বলেছেন যে যখনই আপনি যে কোনো কাজ করবেন তা পূর্ণ আত্মবিশ্বাস এবং সাহসিকতার সাথে করুন। আপনার যদি কোনো কিছুর আত্মবিশ্বাস না থাকে তবে তা করবেন না। আপনার সিদ্ধান্তহীনতা এবং দ্বিধা সেই কাজে বাধা সৃষ্টি করতে পারে। আপনি যখন কিছু করবেন আত্মবিশ্বাস এবং সাহসিকতার সাথে তা করুন। একবার ফরাসি সরকার আইফেল টাওয়ার কেনার জন্য 5 জন ধাতব ব্যবসায়ীকে আমন্ত্রণ জানায়। সরকার কর্তৃক আইফেল টাওয়ার বিক্রির কারণ ছিল এর রক্ষণাবেক্ষণের খরচ অনেক বেশি। লাভজনক যুক্তি দেখিয়ে তাদের একজন আইফেল টাওয়ারের বিড করেছিলেন, কিন্তু তার চুক্তির বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ ছিল। কিন্তু একজন সরকারি কর্মকর্তা ঘুষ চাইলে ব্যবসায়ী চুক্তির ব্যাপারে নিশ্চিন্ত হলেন। ব্যবসায়ী স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং আইফেল টাওয়ার কেনার জন্য সরকারি কর্মকর্তাকে 2.5 লক্ষ ফ্র্যাঙ্ক দেন। চুক্তিটি হওয়ার কিছুদিন পরেই ব্যবসায়ী জানতে পারেন যে সরকার আইফেল টাওয়ার বিক্রি করেনি এবং তিনি প্রতারিত হয়েছেন। এখানে আপনারা দেখেছেন যে সরকারি কর্মকর্তা ব্যবসায়ের দ্বিধা বুঝতে পেরেছিলেন এবং তাকে বিশ্বাস করার জন্য স্পষ্টভাবে ঘুষ দিয়েছিলেন, যার কারণে সে তাকে প্রতারিত করতে সক্ষম হয়েছিল। কাপুরুষতা বিপজ্জনক হতে পারে, সেজন্য কোনো কাজ করার আত্মবিশ্বাস না থাকা পর্যন্ত না করাই ভালো। সফল ও শক্তিশালী ব্যক্তিরা আত্মবিশ্বাসের সাথে যে কোনো কাজ শুরু করেন। আপনি যদি একটি ব্যবসা শুরু করতে চান কিন্তু এটি করার জন্য আপনার আত্মবিশ্বাস না থাকে, তাহলে ভালো যে আপনি আগে থেকেই তার সম্বন্ধে সম্পূর্ণ তথ্য নিন এবং এর জন্য নিজেকে প্রস্তুত করুন। এটি আপনাকে আত্মবিশ্বাস দেবে এবং আপনার ব্যবসা চালানোর সম্ভাবনা আগের তুলনায় অনেক বেড়ে যাবে। আত্মবিশ্বাস এবং সাহসিকতা শক্তি দেয় এবং শক্তি দিয়ে আপনি যে কোনো কাজে সফল হতে পারেন। নিয়ম নম্বর 29, যে কোনো কিছু শেষ পর্যন্ত পৌঁছানোর জন্য একটি সম্পূর্ণ পরিকল্পনা তৈরি করুন। এই নিয়মে বলা হয়েছে যে শেষ ভালো যার সব ভালো তার। যখনই আমাদের একটি লক্ষ্য থাকে, আমাদের এটি অর্জনের জন্য একটি পরিকল্পনা করতে হবে। জীবনের যে কোনো লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। পরিকল্পনাই হলো আপনার সাফল্যের একটি শক্তিশালী অস্ত্র। প্রাচীনকালে মহারাজাদের সাথে যুদ্ধ করার আগে মহান রাজারা সেই যুদ্ধের জন্য সম্পূর্ণ পরিকল্পনা করতেন।
আজকের যুগে এমন অনেকেই আছেন যারা তারা লক্ষ্য নির্ধারণ করেন কিন্তু তা অর্জনের জন্য সুষ্ঠু পরিকল্পনা করেন না। এই ধরনের লোকেরা তাদের লক্ষ্য অর্জন করা খুব কঠিন বলে মনে করে এবং কেউ কেউ তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না। এখানে আমি আপনাকে এই নিয়মের একটি উদাহরণ বলবো। স্পার্টান এবং ট্রোজানদের মধ্যে যুদ্ধ দেখানো হয়েছে ট্রয় ছবিতে। স্পার্টানরা যদি ট্রয় শহরে ট্রোজান আক্রমণ চালিয়ে যেত তাহলে তারা অবশ্যই যুদ্ধে হেরে যেত। স্পার্টানরা যুদ্ধ জয়ের জন্য একটি পরিকল্পনা করেছিল। তারা হাল ছেড়ে দেবার চিহ্ন হিসেবে ট্রয় শহরের বাইরে একটি কাঠের ঘোড়া তৈরি করে রেখেছিল। ট্রোজানরা ভেবেছিলেন স্পার্টানরা ছেড়ে দিয়েছে, তাই যুদ্ধের বিজয় উৎসব করতে শুরু করে দিয়েছিল। রাতে যখন সমস্ত ট্রোজানরা যুদ্ধের উৎসব করার পরে ঘুমিয়েছিল, সেই সময় স্পার্টানরা তাদের আক্রমণ করেছিল। ট্রোজানরা এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না, কারণ তাদের এই ধরনের আক্রমণের কোনো প্রত্যাশা ছিল না, তাই তারা যুদ্ধে হেরে যায়। এই উদাহরণে আপনারা দেখেছেন কিভাবে ট্রোজান আক্রমণের হুমকি উপেক্ষা করেছে। আজকাল অনেকেই কোনো কাজ করার জন্য সম্পূর্ণ পরিকল্পনা করে না, যার কারণে তাদের সমস্যায় পড়তে হয়। বেশিরভাগ মানুষই তাদের মন যা বলে তাই করে। সেজন্য আমাদের লক্ষ্যের দিকে যাওয়ার সময় আসতে পারে এমন অসুবিধার জন্য আমাদেরকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে এবং কোনো কাজ করার আগে শেষ পর্যন্ত পরিকল্পনা করে নিতে হবে। নিয়ম নম্বর 30। রবার্ট গ্রিন বলেছেন, অন্যদের দেখান যে আপনি আপনার উপলব্ধিগুলি সহজভাবে অর্জন করেছেন। আপনারা অনেক সময় কোনো কাজ করার জন্য নিশ্চয়ই কিছু কৌশল অনুসরণ করেছেন যা অন্য কারোর কখনোই জানা উচিত নয়। আপনার কাজটি সম্পূর্ণ করার জন্য আপনি যে সমস্ত কঠোর পরিশ্রম এবং অনুশীলন করেছেন এবং এতে যে সমস্ত কৌশলগুলি আপনি কাজে লাগে সেগুলি সম্পর্কে লোকেদের বলবেন না। আপনি যদি লোকেদের বলেন যে আপনি আপনার কাজ করার জন্য কোনো কৌশল ব্যবহার করেছেন, তাহলে তারা সেই কৌশলটি আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। প্রাচীনকাল থেকেই রাজা মহারাজারা শত্রু সম্পর্কে তথ্য পেতে গুপ্তচর ব্যবহার করতেন। 16 শতাব্দীতে জাপানে হাতুরি হানজো সেখানকার রাজা তাবুকাওয়ার সেরা জেনারেল এবং গুপ্তচর ছিলেন, যিনি নোবুনাগাকে হত্যার পর নাগরিক ও ব্যবস্থা তদন্তের জন্য ইদা নিনজাকে পাঠিয়েছিলেন। তাবুকাওয়া যখন আকিচি সেনাবাহিনীর থেকে পালিয়ে বেড়াচ্ছিল, তখন হানজো তাকে ইদা রাজ্যের মধ্যে দিয়ে যাওয়ার নির্দেশ করে, কারণ হানজো সেখানে সামুরাইকে চিনত। হানজোর নির্দেশে ইদার লোকেরা তাবুকাওয়াকে গোপন পথে এবং নিরাপদে তার রাজ্য কাওয়ারের দিকে নিয়ে যায়। এই উদাহরণে আপনারা দেখেছেন যে হানজো আকেচি সেনাবাহিনীর দুর্বলতা জানতেন, যার কারণে তিনি তাবুকাওয়াকে আকেচি সেনাবাহিনীর হাত থেকে বাঁচাতে এবং নিরাপদে পৌঁছে দিতে সক্ষম হন। সর্বদা লোকেদের বলুন যে আপনি খুব সহজেই আপনার লক্ষ্য অর্জন করেছেন। আপনার নিজস্ব কলাকৌশল কখনো কাউকে বলবেন না, অন্যথায় লোকেরা তাদের কৌশলগুলি আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। বড় ব্যবসায়ীরা কখনোই অন্যদের বলেন না যে তারা কিভাবে অর্থ উপার্জন করেন। যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুল ও কলেজে সর্বদা প্রথম হয়, তারা যে পদ্ধতি ব্যবহার করে সে সম্পর্কে অন্যদের জানায় না। আপনার কঠোর পরিশ্রম এবং আপনার কৌশলগুলি লুকিয়ে রেখে আপনি আপনার প্রতিযোগীদের উপর জয়লাভ করতে পারেন এবং তাদের থেকে এগিয়ে যেতে পারেন। নিয়ম নাম্বার 31। রবার্ট গ্রিন বলেছেন যে আপনার পছন্দের উপর নিয়ন্ত্রণ রাখুন, অন্যদের আগে তাদের চাল চালতে বাধ্য করুন। আপনি যখন কোনো ব্যক্তিকে একটি বিকল্প দেন, তখন আপনি তাকে বা তার সাথে প্রতারণা করতে সক্ষম হবেন। আপনার বিরোধীরা মনে করে তারা নিয়ন্ত্রণে আছে, কিন্তু বাস্তবে তারা আপনার হাতের পুতুলের মতো। আপনার প্রতিযোগীদের একটি বিকল্প দিন, যাতে আপনার প্রতিটি বিকল্পেই সুবিধা থাকে। আমি আপনাদের এই নিয়মের একটি উদাহরণ বলতে চাই। রাশিয়াতে একসময় এক অত্যাচারী রাজা ছিলেন, যার নাম ইভান। তিনি তার রাজ্যে একটি কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন। অত্যাচারী হওয়ায় তিনি পূর্ণ ক্ষমতা এবং কর্তৃত্ব পাচ্ছিলেন না এবং রাশিয়ার অনেক রাজপুত্র তার বিরুদ্ধে হয়ে উঠেছিলেন। তার ক্ষমতা ব্যবহার করার পরিবর্তে রাজা ইভান নিজেকে এক ধাপ পিছিয়ে নেওয়ার কথা ভাবলেন। তিনি রাজার সিংহাসন ত্যাগ করেন এবং এটি করার পরে রাশিয়ার জনগণ তাকে রাজার পদে ফিরে যেতে বলল। রাজা ইভান সবার অনুরোধ শুনেও তিনি কঠোর ছিলেন এবং কারো কথা শুনেননি। কিছুদিন পরে তিনি জনগণকে দুটি বিকল্প দিলেন। তিনি বলেছিলেন যে হয় জনগণ তাকে রাজা হিসেবে গ্রহণ করবে এবং তাকে পূর্ণ ক্ষমতা ব্যবহারের অধিকার দেবে, না হলে তাদের নিজেদের জন্য নতুন রাজা খুঁজে বের করতে হবে। নৈরাজ্য ও অত্যাচারের মধ্যে আটকে পড়া রাশিয়ার জনগণ আবার তাকে তাদের রাজা হিসেবে মেনে নেয়। জনগণ তার অত্যাচার উপেক্ষা করে তাকে আবার রাজা বানিয়ে দেয়। আপনি দেখলেন যে রাজা কিভাবে রাশিয়ার জনগণকে সেই বিকল্পগুলি দিয়েছিল যা তার পক্ষে ছিল। তাহলে আপনি বুঝতে পারলেন যে কিভাবে বিকল্প ব্যবহার করে আমরা লোকেদের যা চাই তাই করাতে পারি।
এমনকি এটা যদি তাদের ইচ্ছার বিরুদ্ধেও হয়। লোকেদের একটি বিকল্প দেওয়ার মাধ্যমে আপনি তাদের একটি মিথ্যা আশ্বাস দেন যে তারা নিয়ন্ত্রণে আছে এবং তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারে। এই নিয়মটি তখন ব্যবহার করতে হবে যখন বিশেষ করে অন্যরা আপনার সুবিধা নেওয়ার চেষ্টা করবে। এটাই জীবন যেখানে প্রত্যেকে অন্যের ক্ষমতা নিজের হাতে নিতে চায়। যদি আপনি অন্যদের নিয়ন্ত্রণ করতে চান তাহলে তাদের বিকল্প দেওয়ার মাধ্যমে ক্ষমতাবান হওয়ার ইচ্ছাকে কাজে লাগাতে পারেন। নিয়ম নম্বর 32। রবার্ট গ্রিন নিয়ম নম্বর 32-এ বলেছেন যে মানুষের কল্পনা নিয়ে খেলুন। এই নিয়মে বলা হয়েছে যে মানুষের কল্পনা তাদের চোখের উপর পর্দার মতো এবং তারা জীবনের কঠিন বাস্তবতা দেখতে পায় না। রবার্ট গ্রিন বইতে বলেছেন যে ইতিবাচক পরিবর্তন সবসময় ধীরে ধীরে হয়। সফল হতে কঠোর পরিশ্রম, সৌভাগ্য, ত্যাগ এবং অনেক ধৈর্য লাগে। কিন্তু কিছু মানুষ এই বিষয়গুলি উপেক্ষা করে সহজেই সফল হতে চায়। তারা সবসময় সফল হওয়ার জন্য কিছু সহজ উপায় খোঁজে। এই ধরনের মানুষ সহজেই বোকা হতে পারে। এই নিয়মের উদাহরণ হল 19 শতাব্দীতে রোমের 3 নেতা জুলিয়াস সিজার, ম্যাকারাস লিসেনিয়াস ক্রাসা এবং পম্পে গ্রেট, যারা নিজেদের পূর্ণ ক্ষমতা ও জনগণের ন্যায় অধিকরণের সংস্কারের মাধ্যমে বাড়াতে চেয়েছিলেন। ক্রাসা এবং পম্পের মধ্যে ঝগড়া হয়েছিল এই জন্য যে তারা একে অপরের পপুলারিটি কমাতে এবং নিজেদের পপুলারিটি বাড়াতে চায়। জুলিয়াস সিজার তাদের দুজনের কল্পনার খেলার সুযোগ নেয় এবং তিনি তাদের দুজনকেই তার সমান পরিমাণ সম্মান দেন। ক্রাসা এবং পম্পের সম্মিলিত প্রভাব ও সম্পদ জুলিয়াস সিজারকে ক্ষমতায় নিয়ে আসে। সিজার সফল এবং শক্তিশালী হওয়ার জন্য ক্রাসা এবং পম্পের কল্পনা ব্যবহার করেছিলেন। আপনাকে মানুষের কল্পনা শক্তিকে খুব সাবধানে ব্যবহার করতে হবে, কারণ তারা আপনার উদ্দেশ্য জেনে যেতে পারে। যদি আপনি এই নিয়মটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে মানুষকে তার কল্পনায় ডুবিয়ে রাখার আর্ট শিখতে হবে। আপনাকে লোকেদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং তাদের কল্পনাকে খুব সাবধানে ব্যবহার করতে হবে যাতে তারা আপনাকে মোটেও সন্দেহ না করে। যদি আপনি এটা করতে শেখেন তাহলে শীঘ্রই আপনি মানুষকে ব্যবহার করে আপনার উদ্দেশ্য পূরণ করতে পারবেন। নিয়ম নম্বর 33। রবার্ট গ্রিন বলেছেন যে মানুষের দুর্বলতা খুঁজে বের করুন। প্রত্যেক মানুষেরই কোনো না কোনো দুর্বলতা আছে। বেশিরভাগই দুর্বলতা কিছু দরকারি বা কিছু লুকানো আবেগ যার উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। যদি আপনি মানুষের দুর্বলতা জেনে যান তাহলে আপনি তাদের বিরুদ্ধে এটা ব্যবহার করতে পারেন। কেউ কেউ তাদের দুর্বলতা অন্যের কাছে বলে ফেলে, কিন্তু কেউ কেউ তাদের দুর্বলতা লুকিয়ে রাখে। উদাহরণস্বরূপ 16 শতাব্দীতে ফ্রান্সের রানী ক্যাথরিন ডি মেডিসিস, যিনি ছিলেন ফ্রান্সের রাজা দ্বিতীয় হেনরির স্ত্রী, এই রানী পুরুষের দুর্বলতা জেনে তাদের বিরুদ্ধে ব্যবহার করতেন। মানুষের অনুভূতি এবং আকাঙ্ক্ষা বোঝার ক্ষমতা তার ছিল, তাই সে তাদের নিয়ন্ত্রণ করতে পারত। সে পুরুষের ভাবনা এবং সংবেদনশীলতা জানত এবং তাদের সুবিধার জন্য ব্যবহার করত। শক্তিশালী হতে হলে অন্যের দুর্বলতা চিনতে হবে। এর জন্য মানুষের সাথে কথা বলুন এবং তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন। তাদের সাথে আপনার কোনো গোপনীয়তা শেয়ার করুন যার কোনো বিশেষ গুরুত্ব নেই। এতে করে সামনের মানুষটি তার নিজের সম্পর্কে বলবেন। এই জন্য আপনাকে মানুষকে পর্যবেক্ষণ করা জানতে হবে। যেমন একজন ব্যক্তি কী ধরনের পোশাক পরে, কী রকম কথায় খুশি হয়, বাইরে কত টাকা বকশিস দেয়, তার পছন্দ কি, সে তার ফাঁকা সময় কি করে ইত্যাদি। এমন আরও অনেক কিছু আছে যা আপনি কারো সম্পর্কে জানতে পারেন। আপনার প্রতিযোগীর এই ধরনের দুর্বলতা খুঁজে বের করা উচিত যার উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের দুর্বলতা খুঁজে বের করে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। নিয়ম নম্বর 34। আপনার নিজস্ব শৈলীতে রাজকীয়ভাবে থাকুন। এই নিয়মে বলা হয়েছে যে লোকেরা আপনাকে যেভাবে দেখবে সেভাবে লোকেরা আপনার সাথে আচরণ করবে। যদি আপনি সাধারণের মতো দেখতে হন তাহলে লোকেরা আপনাকে সম্মান করবে না। রাজারা নিজেদের সম্মান করতেন এবং অন্যদেরও অনুপ্রাণিত করতেন। রাজা লুই ফিলিপকে এমন এক রাজা হিসেবে বিবেচনা করা হতো যার মাথায় মুকুট ছিল না, কিন্তু তিনি মাথায় টুপি এবং ছাতা নিয়ে প্যারিসের রাস্তায় হাঁটতে যেতেন। তার আচরণ এমন ছিল যে একজন রাজার জন্য সঙ্গত ছিল না, যার কারণে জনগণের মনে তার প্রতি শ্রদ্ধা কমে যায়। অন্যদিকে ক্রিস্টোফার কলম্বাস, যিনি আমেরিকা আবিষ্কার করেন, তিনি মানুষের মন জয় করতে ভালোই জানতেন। তিনি তার ভালো ব্যবহার দিয়ে মানুষকে মুগ্ধ করতেন। তার ভালো ব্যবহার ও সাহসী স্বভাবের কারণে তিনি রাজার মন জয় করেছিলেন। তিনি নিজেকে এমনভাবে আটকে রেখেছিলেন যে যেখানেই যেতেন সকলে তার প্রতি আকৃষ্ট হতো এবং তাকে সম্মান করত। তিনি অন্যদের আগে নিজেকে সম্মান করতেন এবং রাজার মতো জীবনযাপন করতেন। আপনি যদি নিজেকে সম্মান করেন এবং বিশ্বাস করেন যে আপনি যথেষ্ট ভাগ্যবান, তাহলে আপনার আচরণই প্রতিফলিত হবে। এখানে আমি আপনাদের রাজকীয় হবার জন্য 3টি জিনিস বলবো। প্রথম জিনিসটি হলো আপনি যা চান তা সম্পূর্ণ আত্মবিশ্বাস এবং সাহসের সাথে চাইতে হবে। দ্বিতীয়ত বড় বড় ব্যক্তিদের সাথে যোগাযোগ রাখুন এবং দেখান যে আপনিও তাদের সমান। তৃতীয়ত আপনার চেয়ে বয়সে বড় ব্যক্তিদের উপহার দিন, দেখাতে যে আপনিও তাদের মতো। সর্বদা আপনার দাম বেশি রাখুন, কারণ আপনি যদি চান তবে আপনি সর্বদা কমই পাবেন।
আপনি যখন নিজের জন্য একটি বড় মূল্য নির্ধারণ করবেন তখন আপনাকে রাজার মতো বড় দেখাবে, কারণ বড় লোকেরা কম দামে কাজ করে না। এতে করে আপনার আত্মবিশ্বাস দেখতে পাবে এবং তারা আপনাকে সম্মান করবে। নিয়ম নম্বর 36, সময় ব্যবস্থাপনার শিল্প শিখুন। তাড়াহুড়ো করে কোনো কাজ কখনোই করবেন না, কারণ তাড়াহুড়ো করে কাজ করে নিজের এবং সময়ের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। সর্বদা ধৈর্য ধরুন এবং ধৈর্যের সাথে কাজ করুন, যেমন আপনার পূর্ণ বিশ্বাস আছে যে সব কিছু সঠিক সময়ে আপনার কাছে চলে আসবে। প্রায়শই আমরা কাজ করি কারণ আমরা সেই কাজটি করতে চাই বা বর্তমান পরিস্থিতি আমাদের সেই কাজটি করতে বাধ্য করে। কিন্তু প্রতিটি কাজ করার জন্য একটি সঠিক সময় থাকে। যে কোনো কাজ করার সঠিক সময়টা আমাদের জানা উচিত। ফরাসি বিপ্লবী জোসেফ একজন স্কুলের শিক্ষক ছিলেন। শিক্ষক থেকে একজন বিপ্লবী হতে তার 30 বছর লেগেছিল। যিনি রাজা অষ্টমের হয়েও কাজ করেছিলেন, তারপর তিনি নেপোলিয়ন এবং নেপোলিয়নের পর তার পরবর্তী সরকারের সাথেও কাজ করেছিলেন। তিনি সময় ব্যবস্থাপনার শিল্প জানতেন, তাই বলে বিভিন্ন স্থানে কাজ করার সময় সময়ের খবরাখবর তিনি রাখতেন। তার সময় ব্যবস্থাপনার নির্ভুলতার কারণে তার জেলে যাওয়া এবং অনেকবার মারা যাওয়া থেকে তিনি বেঁচে গিয়েছিলেন। জোসেফ জানতেন যে কখন তাকে কি করতে হবে এবং কোন স্থান থেকে জায়গায় যেতে হবে। তার সুনির্দিষ্ট সময় ব্যবস্থাপনার কারণে তিনি ফরাসি ইতিহাসের রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যুত্থানের মধ্যেও নিরাপদে ছিলেন। আমরা এই উদাহরণ থেকে শিখতে পারি যে কোনো কাজ করার জন্য আমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করা উচিত, ধৈর্য ধরে কাজ করা উচিত এবং তাড়াহুড়ো করে কোনো কাজ করা উচিত নয়। এখানে আমি বলছি না যে কোনো কাজ করতে এত সময় নিতে হবে যে কাজটি করার জন্য সময় চলে যায়। আমাদের তাড়াহুড়ো করে কোনো কাজ করা উচিত নয় এবং সঠিক সময়ের জন্য দেরিও করা উচিত নয়। সেই জন্য আমাদের সময় ব্যবস্থাপনা শিল্প বা টাইম ম্যানেজমেন্ট, এই শিল্পটি শেখা খুবই গুরুত্বপূর্ণ। সফল হতে এবং শক্তিশালী হয়ে উঠতে সময় ব্যবস্থাপনা একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্রের মতো কাজ করে। নিয়ম নম্বর 36, আপনি যা পেতে পারবেন না তা উপেক্ষা করুন। উপেক্ষা করা সবচেয়ে বড় প্রতিশোধ। এই নিয়মে বলা হয়েছে যে কোনো সমস্যাকে মেনে নিয়ে আপনি তার অস্তিত্ব বৃদ্ধি করেন। আপনি আপনার শত্রুর প্রতি যত বেশি মনোযোগ দেবেন, সে তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। আপনি যখন একটি ছোট্ট ভুল সংশোধন করতে চেষ্টা করেন, তখন এটি একটি বড় ভুলে পরিণত হয়ে যায়। কখনো কখনো সমস্যাগুলি ছেড়ে দেওয়াই তাদের সমাধানের সর্বোত্তম উপায়। যদি আপনার জীবনে এমন কিছু থাকে যা আপনি অর্জন করতে পারবেন না, তবে আপনার তা ঘৃণা করা উচিত। আপনি তার প্রতি যত কম আগ্রহ দেখাবেন, তত বেশি আপনি সেরাটি দেখতে পাবেন। আপনার অফিসে যদি এমন কোনো ব্যক্তি থাকে যে সবাইকে বিরক্ত করে, তার কথা বোঝার জন্য অন্যের উপর চিৎকার করে, তাহলে আপনি তার সাথে তর্ক করার পরিবর্তে তাকে উপেক্ষা করুন। আপনি এটিতে যত বেশি মনোযোগ দেবেন, এটি আপনাকে তত বেশি বিরক্ত করবে। তাই এমন ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। যখন আপনার সামনে কোনো সমস্যা থাকে যার সমাধান আপনার কাছে নেই, এমন কিছু আছে যা আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আমি আপনাকে এর জন্য 2টি কৌশল বলবো। প্রথম কৌশল, আঙ্গুর ফল টক। ছোটবেলায় আঙ্গুর আর শিয়ালের গল্প শুনে থাকবেন। যখন শিয়াল আঙ্গুর খাওয়ার চেষ্টা করে কিন্তু আঙ্গুরের উচ্চতার আর নাগাল পায় না, তখন সে বলে আঙ্গুর ফল টক। আপনি যখন কিছু পেতে পারেন না, আপনার হতাশা দেখানোর পরিবর্তে আপনি এটিকে ঘৃণা করুন এবং দেখান যে আপনি এতে আগ্রহী নন। ক্ষমতাবানরা একইভাবে এই কৌশলটি ব্যবহার করে। দ্বিতীয় কৌশল হলো, যে কোনো বিষয়কে হালকাভাবে নিন। যদি আপনাকে কোনো নিকৃষ্ট মানুষ আক্রমণ করে বা কোনোভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আপনার এটি হালকাভাবে নেওয়া উচিত। আপনি তাদের দেখান যে তারা যদি এমন করে তাহলে আপনি কিছু মনে করবেন না। যদি আপনি একটি বড় ভুল করেন, তাহলে দেখান যে এটি নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই। এতে করে আপনার বড় ভুলকেও ছোট হিসেবে দেখা হবে। নিয়ম নম্বর 37, সম্মোহনের চশমা তৈরি করুন। সুন্দর জিনিস সবাই দেখতে চায়, বিশেষ করে এমন জিনিস যা খুব কমই দেখা যায়। সুন্দর জিনিস মানুষকে খুব দ্রুত আকর্ষণ করে এবং তাদের মনে আবেগের ঝড় তোলে। ফ্রান্সের রাজা দ্বিতীয় হেনরির স্ত্রী ডায়ান তার নাম ডায়ানার সাথে যুক্ত করেছিলেন, কারণ তার নামটি রোমের উপাসিত শিকারের দেবী ডায়ানার নামের সাথে মিল ছিল। এতে করে রানী রাজা দ্বিতীয় হেনরির সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। শিকার করা ছিল রাজার শখ। রাজা যখনই শিকারে যেতেন, তিনি শিকারের দেবী ডায়ানার সাথে সাথে রানী ডায়ানার কথা স্মরণ করতেন, কারণ রানী দেবীর নামের সাথে তার নাম যুক্ত করেছিলেন। এরপরে মানুষ শুদ্ধতা এবং পবিত্রতা নিয়ে রানীর নাম নিতে শুরু করে। লোকে রানী ডায়ানকে সত্যিকারের দেবী হিসেবে দেখতে শুরু করে, যার কারণে তিনি প্রচুর সম্মান পেতে শুরু করেন এবং তাকে দেবী হিসেবে মেনে নিয়ে লোকে তার প্রতিটি কথা মানতে শুরু করে। এইভাবে তিনি জনগণের দৃষ্টিতে এবং রাজার দৃষ্টিতে আরও শক্তিশালী হয়ে উঠেছিলেন। আপনারা দেখেছেন কিভাবে ক্ষমতা হওয়ায় ফ্রান্সের রানী মানুষকে সম্মোহনের চশমা পরিয়ে দিয়েছিলেন। এই নিয়মে রবার্ট গ্রিন আরেকটি উদাহরণ আমাদের দিয়েছেন। বার্লিনের ডাক্তার এডার, যিনি চাঁদের আলোয় তার রোগীদের রোগ নিরাময় করেছিলেন। এখন নিশ্চয়ই ভাবছেন চাঁদের আলোয় কোনো রোগ কিভাবে ভালো হবে, কারণ এডার একজন ডাক্তার ছিলেন।
তাই মানুষ কিছু না ভেবে তার কথা বিশ্বাস করেছিল। ডাক্তারের উদাহরণ আমাদের দেখায় যে মানুষকে বোঝাতে সব সময় যুক্তির দরকার হয় না। মানুষ সেই জিনিসগুলোকে বিশ্বাস করে যা চোখের পলকে তাদের অনুভূতি জাগ্রত করে। নিয়ম নম্বর 38, আপনি যদি আজকের যুগের সাথে তাল মিলিয়ে না থাকেন এবং লোকেদেরকে যদি আপনার প্রতিথাত ধারণা না জানান, তাহলে তারা অনুভব করবে যে আপনি কেবল তাদের দৃষ্টি আকর্ষণ করতে চান। এটি করার মাধ্যমে লোকে আপনার সাথে রাজি হবে না এবং তারা আপনার ক্ষতি করতে পারে। তাই সুরক্ষিত উপায় হলো লোকে যা শুনতে চায় এবং যা দেখতে চায় তাই দেখান এবং তাই বলুন। আপনার ভাবনা চিন্তা তাদেরকে বলুন যারা সেই ভাবনা চিন্তার উপর বিশ্বাস রাখে। এই নিয়মের উদাহরণ হলো তো কেম্পেনেন্না, একজন ডোমিনিকন সন্ন্যাসী এবং দার্শনিক যিনি স্বর্গ এবং নরকে বিশ্বাস করতেন না। ইউরোপে 16 শতকে এটা করাকে পাপ বলে মনে করা হতো। তাই কেম্পেনেল্লাকে বন্দী করা হয় এবং নির্যাতন করা হয়। যখন তার মৃত্যুদণ্ড হতে চলেছে তখন সে একটি ধূর্ততা করেছিল। সে পাগলের ভান করেছিল, যার পরিপ্রেক্ষিতে তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। কারাগারে থাকা অবস্থায় তিনি বেরিয়ে আসার পথ তৈরি করেছিলেন। ক্যাম্পেনেল্লা কারাগারে একটি বই লিখেছিলেন, হিসপ্যানিক মোনার্কি, যা ছিল তার চিন্তাভাবনা এবং ধারণার বিরুদ্ধে। এই কারণে সেখানকার অধিকর্তারা মনে করেছিল যে তিনি গোঁড়া এবং প্রতিহত হয়ে গেছেন। ক্যাম্পেনেল্লার এই কৌশল কাজ করে এবং তিনি কারাগার থেকে মুক্তি পান। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কেম্পেনালা আরেকটি বই লিখেছিলেন, কনকর্ড, যেখানে তিনি লোকেদেরকে তার সত্যিকারের চিন্তার কথা বলেছিলেন এবং ক্যাথলিজম দ্বারা বিরোধিতা করেছিলেন। বইটি গির্জায় যাওয়া লোকেদের পক্ষে থাকায় এবার ক্যাম্পেনেকে কোনো বিপদে পড়তে হয়নি। সে কারণেই তিনি এই বইটিতে খোলাখুলিভাবে তার ধারণা তুলে ধরেছেন। এই উদাহরণটি আমাদের বলে যে প্রতারণার শিল্প কতটা শক্তিশালী হতে পারে। একটা গিরগিটি যেমন আশেপাশের পরিবেশ অনুযায়ী তার রং পরিবর্তন করতে পারে এবং সঠিক সুযোগে তার শিকারকে আক্রমণ করে, তেমনি শক্তিশালী হওয়ার জন্য আপনার চারপাশের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া দরকার। এই আইন আমাদের বলে সেই সব বিচার প্রকাশ করে কোনো লাভ নেই যেখানে এই ধারণা যা আমাদের বিপন্ন করতে পারে। এমন চিন্তাভাবনা চেপে রাখাই বুদ্ধিমানের কাজ। নিয়ম নম্বর 39, মাছ ধরতে হলে জোরে রাড়া দিতে হয়। এই নিয়মে বলা হয় যে রাগ কোনো সমস্যার সমাধান নয়, তাই আমাদের সরল এবং শান্ত থাকা উচিত। কিছু মানুষ খুব দ্রুত রেগে যায়, যে কোনো প্ররোচনায় তারা খুব দ্রুত রেগে যায়। এখানে মাছ মানে আপনার প্রতিযোগী আর শত্রু, আর জল মানে আপনার প্রতিযোগীদের বা শত্রুদের প্রতি অনুভূতি। আপনি যদি আপনার শত্রুকে উস্কানি দিয়ে বা বিরক্ত করে নিজেকে শান্ত রাখতে পারেন, তাহলে আপনি সেই সুবিধে নিতে পারেন। 19বিংশ শতাব্দী যখন নেপোলিয়ন হেরে যাওয়ার দ্বারপ্রান্তে, তখন তার পররাষ্ট্রমন্ত্রী ট্যালিল্যান্ড তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালান, যা পরবর্তীকালে নেপোলিয়নের পতন ঘটায়। এক বৈঠকে নেপোলিয়ন তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সম্পর্কে কথা বলতে শুরু করেন। নেপোলিয়ন এমন লোকদের বিরুদ্ধে অনেক কথা বলেছেন। তিনি পরোক্ষভাবে এসব কথা ট্যালিল্যান্ডকে শোনানোর জন্য বলেছিলেন, কিন্তু এসবের তোয়াক্কা না করেই ট্যালিল্যান্ড রইলেন। এসব দেখে নেপোলিয়ন ক্রোধে ভরে গেলেন এবং ওপরে চিৎকার করতে লাগলেন। নেপোলিয়ন সরাসরি তার প্রতি রাগ দেখিয়ে তার দুর্বলতা দেখালেন। আপনার শত্রু যখন খুব রেগে যায়, তখন এমন পরিস্থিতিতে শান্ত থাকাই ভালো। এই নিয়ম আমাদের বলে যখন জল স্থির থাকে, অর্থাৎ জল মানে আপনার শত্রু শান্ত থাকে, তখন তার পরিকল্পনা এবং আক্রমণ করার সময় নিয়ন্ত্রণে থাকে। এটি আপনার জন্য ক্ষতিকর হতে পারে। শত্রুকে তার পদক্ষেপ নিতে উস্কানি দেওয়া উচিত যখন সে যুদ্ধ করতে তৈরি নয়। এটি করার মাধ্যমে আপনার শত্রু অবশ্যই ভুল পদক্ষেপ নেবেন এবং আপনি এতে উপকৃত হবেন। শত্রুর আবেগকে জাগিয়ে তুলুন যার উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই, যেমন ভালোবাসা, অহংকার আর রাগ, কারণ এতে করে সে কোনো ভুল পদক্ষেপ নেবেন এবং শেষ পর্যন্ত জয় অবশ্যই আপনারই হবে। নিয়ম নম্বর 40, রবার্ট গ্রিন বলেছেন, আপনি বিনামূল্যে যে জিনিসগুলি পান তা তুচ্ছ করুন। বিনামূল্যে যা আসে তা বিপজ্জনক। যখন কেউ আপনাকে বিনামূল্যে কিছু দেওয়ার চেষ্টা করে, তখন এর পিছনে কোনো লুকোনো কৌশল বা ভুল উদ্দেশ্য থাকতে পারে। কেউ আপনাকে বিনামূল্যে উপহার দিলে আপনি তার ঋণের নিচে চাপা পড়েন। যে ব্যক্তি আপনাকে অর্থ প্রদান করে তার সামনে আপনাকে ছোট দেখায় এবং আপনি তাদের কোনো কাজের জন্য প্রত্যাখ্যান করতে পারবেন না। বিখ্যাত ইটালীয় লেখক পেত্রো আর্তিন জানতেন যে ইটালীয় রাজা মার্কুইজ অব মান্তুয়ার মন জয় করতে এবং তার সাহায্য চাইতে হলে তাকে তার উত্তেজনা লুকিয়ে রাখতে হবে। তিনি রাজার জন্য একটি কবিতা লিখে তাকে বিনামূল্যে উপহার হিসেবে দিলেন। এতে করে তিনি শুধু রাজার নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাননি, রাজার কাছ থেকে তিনি যে সাহায্য চেয়েছিলেন তাও পেয়েছিলেন। উদাহরণে আপনি দেখলেন যে একজন ব্যক্তি যখন আমাদের বিনামূল্যে একটি উপহার দেয়, সে অবশ্যই বিনিময়ে আমাদের কাছে কিছু চায়। এটি প্রতিটি মানুষের মধ্যেই স্বাভাবিকভাবেই ঘটে। আপনি উপহার প্রদানকারীর ব্যক্তির অনুগ্রহের অধীনে সমাহিত হন এবং সেই ব্যক্তি সেই অনুগ্রহের বিনিময়ে পরোক্ষভাবে আপনার কাছে কিছু না কিছু চাইবেই। কেউ যদি আপনাকে বিনামূল্যে কিছু দেয়, তাহলে আপনি তার জন্য অর্থ প্রদান করুন।
এটি করার মাধ্যমে আপনি উপহার অনুগ্রহ থেকে রক্ষা পাবেন এবং আপনি তাদের যে কোনো কাজের জন্য তাদেরকে প্রত্যাখ্যান করতে পারবেন। ক্ষমতাবান ব্যক্তিরা অন্যদের দ্বারা প্রভাবিত হয় না, বরং তাদের প্রভাবিত করে। আপনি যদি আপনার বন্ধুদের সাথে বাইরে যান, তাদের ব্যয় করার পরিবর্তে আপনি তাদের জন্য যদি অর্থ ব্যয় করেন, তাহলে আপনি স্বাধীন এবং নিয়ন্ত্রণ থাকবেন এবং যে কোনো অনুগ্রহ থেকে রক্ষা পাবেন। আপনি যদি জনগণের আনুকূল্য এবং নিয়ন্ত্রণ রাখতে চান, তাহলে তাদের কাছ থেকে বিনা পয়সায় কিছু নেবেন না, বরং আপনার পক্ষ থেকে যা পারেন তাই দিন। জীবনে যদি স্বাধীন হতে চাও, তাহলে এই নিয়মটি ভালোভাবে মেনে চলতে শেখো। নিয়ম নম্বর 42, রাখলের ওপর আক্রমণ করো, এতে ধারাগুলি নিজেই ছড়িয়ে পড়বে। এখানে রাখল মানে লেতা আর ভেড়া মানে মানুষ। প্রতিটি সামাজিক সম্প্রদায়ের মধ্যে অবশ্যই কিছু লেতা থাকবে যিনি তার সম্প্রদায়ের লোকেদের নেতৃত্ব দেবেন। এমনকি স্কুল, হাই স্কুল এবং ইউনিভার্সিটিতেও স্টুডেন্ট ইউনিয়ন আছে এবং ছাত্রদের নেতাও আছে। লেতারা খ্যাতি অর্জন করেন এবং অন্য লোকেদের ওপর তাদের ভালো প্রভাবের কারণে লেতা হন। কোনো সম্প্রদায়ের লোকেদের ওপর প্রভাব ফেলতে বা তাদের শাসন করতে প্রথমে তাদের লেতাকে লক্ষ্য করতে হবে। স্প্যানিশ উপনিবেশের আগে যে ফিলিপিনো সম্প্রদায়গুলি ধর্মীয় নেতাদের দ্বারা তত্ত্বাবধান করা হতো, তারা তাদের মধ্যে ছিলেন। বেবিলনের বিশিষ্টতা এবং প্রভাব এতটাই গৃহাণ এবং চমৎকার ছিল যে প্রাথমিক স্প্যানিশ উপনিবেশকারীরা যারা ফিলিপিনে ক্যাথলিজম ছড়াতে চেষ্টা করেছিল, তারা প্রথমে বেবিলনকেও লক্ষ্য করে। বেবিলন ক্যাথলিজম মেনে নিল আর কিছু না ভেবে অন্য মানুষও তাই করল। বেবিলন যা করত তাই বাকি লোকেরা বিশ্বাস করত। তাই দেখে বেশিরভাগ ফিলিপিনির লোক পলিথিজম ছেড়ে ক্যাথলিজম মেনে নিয়েছিল। এখানে এই উদাহরণে দেখলেন কিভাবে স্প্যানিশ কলোনাইজার্স যারা বেবিলনকে নিশানা করেছিল এবং তাদের ক্যাথলিজম ছড়াতে ব্যবহার করেছিল। স্প্যানিশরা জানত যে ফিলিপিনের সাধারণ মানুষকে ক্যাথলিক হতে গেলে তাদের নেতাদের ক্যাথলিক করতে হবে। এই নিয়ম প্রাচীনকালে অনেক রাজা অন্য রাজাদের নিয়ন্ত্রণ করতে ব্যবহার করত। প্রজারা তাদের রাজা ছাড়া কিছুই নয়, তাই রাজা প্রভাবিত হলে প্রজারা নিজেদের নিয়ন্ত্রণে চলে আসবে। নিয়ম নম্বর 43, মানুষের হৃদয় এবং মনকে নিয়ন্ত্রণ করুন। যে উৎসাহ এবং প্রলোভন একটা যুদ্ধ জয়ের বেস্ট উপায়। আপনি যদি ক্ষমতা ব্যবহার করে কাউকে জয় করেন, তাহলে সময়ের সাথে সাথে তাদের বিরক্তি ঘৃণায় পরিণত হয় এবং তাদের ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ থাকে না। আপনাকে তাদের আপনার পথে আনতে লোকেদের প্ররোচিত করতে হবে। আপনি যাকে প্রলুব্ধ করবেন সেই আপনার বিশ্বস্ত অনুগত হয়ে যাবে। লোকেদের প্রলুব্ধ করতে আপনাকে তাদের মানসিক দুর্বলতাগুলি জানতে হবে। মানুষকে প্রলুব্ধ করতে আপনাকে তাদের অনুভূতি নিয়ে কাজ করতে হবে। এই নিয়মের প্রত্যক্ষ উদাহরণ ভারতে দেখা যায়। যেহেতু ইংরেজ সংস্কৃতি ভারতের মানুষকে প্রভাবিত করেছে, তাই ভারতীয়রা ইংরেজ সংস্কৃতি গ্রহণ করেছে। আজ ভারতীয় জনগণ তাদের সংস্কৃতি ভুলে ইংরেজ সংস্কৃতিকে সম্পূর্ণরূপে গ্রহণ করেছে। ভারতীয় মানুষ ইংরেজি ভাষা ব্যবহার করে, ইংরেজি পোশাক পরে, ইংরেজি সিনেমা দেখে, বিদেশি খাবার খায় এবং বিদেশি কোম্পানির তৈরি পণ্য ব্যবহার করে থাকে। এটি শুধু ভারতের মানুষ নয়, অনেক বিদেশির সাথেও ঘটেছে। অনেক বিদেশি আছেন যারা ভারতীয় পোশাক পরেন, ভারতীয় খাবার খান, ভারতীয় যোগ ব্যায়াম করেন এবং সম্পূর্ণরূপে ভারতীয় সংস্কৃতি গ্রহণ করেছেন। ভারতীয় মানুষ বিদেশি সংস্কৃতির দ্বারা প্রভাবিত এবং বিদেশি মানুষ ভারতীয় সংস্কৃতির দ্বারা প্রভাবিত। উভয় ক্ষেত্রেই উৎসাহ এবং প্রলোভন প্রধান ভূমিকা পালন করে। ব্রিটিশরা কখনোই ভারতের জনগণকে তাদের সংস্কৃতি গ্রহণ করতে বলেনি, বরং তারা পরোক্ষভাবে ভারতীয় জনগণকে বিভ্রান্ত করেছে। কারণ তারা ব্রিটিশ শাসনকালে ভারতীয় জনগণের মানসিকতা এবং দুর্বলতা জানত। এই নিয়মে বলা হয়েছে, আমাদের শত্রু এবং প্রতিযোগীদের জয় করার জন্য আমাদের উৎসাহ এবং প্রলোভন ব্যবহার করা উচিত। এটি করার মাধ্যমে আপনি মানুষের হৃদয় ও মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন এবং তাদের খুশি করতে পারবেন। নিয়ম নম্বর 44, রবার্ট গ্রিন বলেছেন, আয়নার প্রভাবে শত্রুকে নিয়ন্ত্রণ করতে শিখুন। এই নিয়মে বলা হয়েছে, আয়না সত্য দেখায় এবং আয়না প্রতারণার ক্ষেত্রেও কার্যকর। শত্রুকে ধোঁকা দেওয়ার জন্য আয়না একটি বড় অস্ত্র। যখন আপনি আপনার শত্রুরা যা করেন আপনিও তাই করেন, তখন তারা আপনার পরিকল্পনা বুঝতে পারে না। আয়নার প্রভাব তাকে অপমান করতে থাকে এবং সে এতে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। মেরি মানচিনি, যিনি তার বোনদের মধ্যে সবচেয়ে কম সুন্দর ছিলেন, তিনি রাজার মন জয় করতে সক্ষম হন। তিনি রাজার ছোট বড় প্রতিটি বিষয় ভালোভাবে পর্যবেক্ষণ করতেন এবং রাজা কোন কাজে আগ্রহী তাও বুঝতেন। মানচিনি নিজেও একই কাজে আগ্রহী হয়ে ওঠেন। এতে করে তিনি রাজার সাথে বেশি সময় কাটান এবং দীর্ঘ আলোচনার সুযোগ পান। রাজা চতুর্দশ লুইয়ের শোক এবং ধারণা অনুকরণ করে মানচিনি তাকে মোহিত করেন এবং তার হৃদয় জয় করতে সক্ষম হন। এই উদাহরণে দেখেছেন আয়নার প্রভাব বা নকল করা কতটা উপকারী হতে পারে। এখন এখানে আমি আয়নার প্রভাব বা নকল করার সম্পর্কে কিছু কথা বলবো। আপনার প্রতিযোগীদের অনুসরণ করুন, অর্থাৎ আপনার প্রতিযোগীরা যা করেন আপনিও তাই করুন।
আপনি যদি এটি করেন তবে তারা বিরক্ত হবে এবং আপনার উদ্দেশ্য বুঝতে পারবে না। আপনি যখন তাদের কাজ, তাদের মনোভাব এবং তাদের চেহারা অনুকরণ করবেন, তখন তারা আপনার বাস্তবতা বুঝতে সক্ষম হবে না। মানুষ নিজের মতো একজন ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যখন আপনি আপনার প্রতিযোগীদের তাদের গুণাবলী, আচরণ এবং আপনার ভিতর চিন্তা ভাবনা দেখান, তখন তারা আপনার সাথে যোগাযোগ করার এবং আপনার কাছে যাওয়ার চেষ্টা করবে। মানুষের ব্যক্তিত্ব অনুকরণ করা তাদের আরও আকৃষ্ট করার সুযোগ করে দেয়। মেরি মানচিনি রাজা চতুর্দশ লুইয়ের মন জয় করতে ঠিক তাই করেছিলেন। ক্ষমতাবান হতে গেলে আপনাকে মানুষকে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে এবং তাদের ব্যক্তিত্বকে অনুকরণ করার শিল্প শিখতে হবে। নিয়ম নম্বর ৪৫, পরিবর্তনের জন্য সেখানে কিন্তু অবিলম্বে সংশোধন করবেন না। এই নিয়মে বলা হয়েছে, সবাই পরিবর্তনের আবশ্যকতা বোঝে, কিন্তু মানুষ অভ্যেসের দাস। মানুষ খুব বেশি পরিবর্তন বা তাৎক্ষণিক পরিবর্তনকে মেনে নেয় না। মানুষের চিন্তাভাবনা পরিবর্তন করতে বা নতুন কিছু গ্রহণ করতে সময় লাগে। ১৬ শতাব্দীতে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি পুনরায় বিয়ে করার সিদ্ধান্ত নেন, কারণ তার রানী ক্যাথরিনা অ্যারাগন একটি পুত্র সন্তান জন্ম দিতে অক্ষম ছিলেন। ক্যাথলিক চার্চ তাদের বিবাহ বিচ্ছেদে পরিকল্পনার বিরোধিতা করেছিল এবং বলেছিল তিনি পুনরায় বিয়ে করলে তারা তাকে সমাজ থেকে বহিষ্কার করবে। থমাস ক্রমওয়েল নামে এক আইনজীবী রাজাকে পুনরায় বিয়ে করার জন্য একটি উপায় পরামর্শ দেন। তিনি রাজাকে বলেছিলেন তিনি চাইলে বিয়ে করতে পারেন যদি তিনি রোমান ক্যাথলিক চার্চের সাথে তার সম্পর্ক শক্ত করেন এবং নিজেই ইংল্যান্ডে তার চার্চের প্রধান হতে বললেন। রাজা তাই করলেন এবং আকস্মিক পরিবর্তন সারা দেশে তোলপাড় সৃষ্টি করল। লোকেরা রাজার বিরোধিতা করেছিল এবং তাকে ক্যাথলিক আচরণ এবং পুরনো রীতিনীতি পুনরুদ্ধার করার জন্য চাপ দেওয়া হয়েছিল। রাজা অষ্টম হেনরি এই আকস্মিক পরিবর্তনে অক্ষম হন। বেশিরভাগ লোক প্রতিদিন একই ধরনের কাজ করতে পছন্দ করে, কারণ একজন ব্যক্তি যখন প্রতিদিন একই কাজ করে তখন সে এতে অভ্যস্ত হয়ে যায় এবং শেষে এই কাজটিকে সহজ বলে মনে করে। অন্যদিকে মানুষ কোনো নতুন কাজ বা প্রথা মেনে নিতে কষ্ট অনুভব করে, তাই মানুষ সবসময় আকস্মিক পরিবর্তনের বিরোধিতা করে এবং পরিবর্তন খুব বড় হলে মানুষও বিপ্লব ঘটাতে পারে। আপনি যদি এমন জায়গায় কাজ করেন যেখানে আপনি অনেক লোকের জন্য দায়ী, তবে সবার আগে বর্তমান কাজের পদ্ধতি অবলম্বন করুন। আপনি যদি কোনো পরিবর্তন করতে চান, প্রথমে মানুষের বিচার পর্যবেক্ষণ করুন, তাদের অনুভূতি বুঝুন, তারপর তাদের সামনে পরিবর্তনের প্রস্তাব দিন। এতে করে আপনি যে কোনো ধরনের বিরোধিতা এড়িয়ে যাবেন এবং মানুষ আপনার পরিবর্তনকে ধীরে ধীরে গ্রহণ করবে। নিয়ম নাম্বার ৪৬, খুব সমৃদ্ধ দেখানো উচিত নয়। অন্যদের থেকে ভালো দেখানো বিপজ্জনক হতে পারে, কিন্তু আরও বিপজ্জনক হতে পারে যদি ভুল ছাড়াই কোনো কাজে সফল হয়। মানুষের মধ্যে ঈর্ষা তৈরি হয় যা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। সফল হলে অনেক শত্রু তৈরি হয় এবং যারা আপনাকে ঈর্ষা করে তারা যে কোনো সময়ে আপনার ক্ষতি করতে পারে। উদাহরণস্বরূপ, স্যার ওয়াল্টার র্যালি, যিনি রানী এলিজাবেথের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তিনি সব দিক থেকে সম্পন্ন ছিলেন। যে কেউ টাকা রোজগার করতে পারে, কিন্তু র্যালির বুদ্ধিমত্তা এবং সমৃদ্ধির কারণে সমাবেশে তারা আলাদা পরিচয় ছিল। তার সম্পদ এবং ক্ষমতার কারণে তার প্রতিযোগীরা তাকে সব সময় অপমান করার চেষ্টা করত। তার বিরুদ্ধে সমাবেশে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং তারপরে মৃত্যুদণ্ড দেওয়া হয়। র্যালির সব দিক থেকে ওস্তাদ ছিলেন, ব্যবসায়, বিজ্ঞানে, কবিতায় এবং দৈনন্দিন জীবনে, কিন্তু তার সবচেয়ে বড় ভুল ছিল তার আরও সমৃদ্ধ দেখানো। র্যালি ভেবেছিল যে তাকে সমৃদ্ধ দেখালে তারা অনেক বন্ধু হবে, কিন্তু বাস্তবে তার সমৃদ্ধির কারণে তার অনেক গোপন শত্রু ছিল। এ ব্যাপারে তার সরলতা তার পতনের কারণ হয়ে ওঠে এবং সে তার শত্রুদের হিংসার শিকার হয়। সুতরাং বন্ধুরা, এই উদাহরণটি আমাদের দেখায় যে আমরা জীবনে যত কর্মে সফল হব ততই আমাদের গোপন শত্রুর জন্ম হবে। এই শত্রুরা আপনার অফিসে, আপনার পাড়ায়, আপনার আত্মীয়স্বজন বা আপনার সমাজের যে কোনো জায়গায় থাকতে পারে। ক্ষমতাবান হতে গেলে সমৃদ্ধ হওয়া দরকার, কিন্তু মানুষের সামনে আপনার সমৃদ্ধি খুব বেশি দেখাবেন না, অন্যথায় আপনার সমৃদ্ধি আপনার বন্ধুদের জন্য সমস্যা তৈরি করতে পারে। শক্তিশালী এবং সফল ব্যক্তিরা তাদের সমৃদ্ধি খুব বেশি প্রদর্শন করেন না এবং সবসময় তাদের প্রতিযোগীদের ওপর নজর রাখে। এইটি করার মাধ্যমে তিনি সফল থাকেন এবং প্রতিযোগীদের আক্রমণ এড়াতে পারেন। নিয়ম নম্বর ৪৭, আপনার জয়ের লক্ষ্য অতিক্রম করবেন না। জয়ের সময়টি প্রায়শই ঝুঁকির সময় হয়। জয়ের আনন্দে আপনার উদ্ধত্ত এবং আত্মবিশ্বাস আপনাকে আরও এগিয়ে নিয়ে যায়। আপনি যতই এগিয়ে যান, আপনার জন্য অনেক নতুন শত্রু তৈরি হয়। লক্ষ্য অর্জনের পর সঠিক সময় থামতে হবে।
উদাহরণস্বরূপ সপ্তদশ শতাব্দীতে ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী নিকোলাস ফুকে রাজাকে খুব ভালো পরিষেবার প্রদান করেছিলেন, যার কারণে রাজা তাকে আর্থিক পরিষেবা অধ্যক্ষ করেছিলেন। এই লক্ষ্য অর্জনের পরেও নিকোলাস থামেননি এবং রাজাকে তার সফলতা এবং মর্যাদা দেখানোর জন্য একটি বিশাল উৎসবের আয়োজন করেছিলেন, যার পিছনে তার অনেক টাকা খরচ হয়। সরকারি কোষাগার থেকে বেশি খরচ করার জন্য তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। অনেক দূর এগিয়ে যাওয়াই তার পতনের কারণ হয়ে ওঠে। এই উদাহরণে আপনি শুনলেন কিভাবে নিকোলাসকে তার সফলতা এবং অহংকার দেখানোর জন্য জেলে যেতে হয়েছিল। ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যখন বিজয় অর্জন করেও বেশি এগিয়ে যাওয়ার কারণে অনেক রাজা মহারাজার পতন ঘটেছে। আপনি বিজয়ী হওয়ার পর আপনার বিরতি নেওয়া উচিত এবং সাবধানে নতুন লক্ষ্য পরিকল্পনা করা উচিত। সফল হতে গেলে আপনি একটি লক্ষ্য অর্জনের পর একটি বিরতি নিন। মানুষ এবং আপনার প্রতিযোগীদের প্রতিক্রিয়া বুঝতে প্রস্তুত থাকুন, যাতে সফল হবার পরে আপনার প্রতিযোগীরা অবশ্যই আপনার বিরুদ্ধে কিছু পরিকল্পনা করবে। শক্তিশালী লোকেরা সবসময় একটা পরিকল্পনায় কাজ করেন না, তারা পরিস্থিতি অনুযায়ী তাদের পরিকল্পনা পরিবর্তন করতে থাকেন এবং নিজেদের উন্নত করার চেষ্টা করেন। এটি করার মাধ্যমে তার প্রতিযোগীরা তার পরিকল্পনা বুঝতে পারে না এবং তারা তাদের পরের লক্ষ্য অর্জনে সফল হন। নিয়ম নম্বর 48, নিরাকারভাবে থাকুন। আপনি সর্বদা প্রজার দৃষ্টিতে থাকার জন্য আরও বিপদে। পৃথিবীর যে কোনো জীব তার আকার দ্বারা চিহ্নিত হয়। এটি শারীরিক আকারের সম্পর্কে নয়। এখানে আকার বলতে আমাদের জীবনযাপনের অভ্যাসকে বোঝায়, যার দ্বারা আমরা সমাজের সামনে নিজেকে প্রদর্শন করি। মানুষ তার ভাষা, তার জীবনযাত্রা এবং তার রীতিনীতির মাধ্যমে তার অনুভূতি প্রকাশ করে। যেমন আমাদের ভাষা, আমাদের পোশাক, আমাদের জীবনযাত্রা সবকিছুই একটি আকার। তাই সময়ের সাথে সাথে মানুষ তার আকার পরিবর্তন করতে থাকে। প্রত্যেক মানুষ বেঁচে থাকার এবং আত্মরক্ষার জন্য এই ব্যবস্থা গ্রহণ করে। যে ব্যক্তি সময়ের সাথে তার জীবনযাপনের অভ্যাস পরিবর্তন করে না, সে এক না একদিন শত্রুর হাতে নিহত হয়। যেমন স্পার্টান, যারা ইতিহাসে সর্বোৎকৃষ্ট যোদ্ধা ছিলেন, তারা এইথেন্সের সাথে যুদ্ধে পরাজিত হন কারণ তারা সঠিক সময় পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেননি। তারা নতুন রাজ্য আক্রমণ বন্ধ করে দেয়। অন্যদিকে এইথেন্স যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল এবং তারা স্পার্টায় আক্রমণ করে, যার জন্য স্পার্টানরা প্রস্তুত ছিল না এবং তারা পরাজিত হয়। পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত না করাই ছিল তাদের পরাজয়ের কারণ। যেমন ব্রুস লি, ইতিহাসের মহান আর্টিস্ট, বলেছিলেন যে আমাদের জলের মতো নিরাকার হতে হবে। জল যেমন পাত্রের আকার ধারণ করে থাকে, তেমনি পরিস্থিতি মানুষের আকার ধারণ করা উচিত। নিরাকার মানুষরা কেবল পরিস্থিতি অনুযায়ী নিজেদেরকে ঢালাই করে থাকে, যাতে তারা তাদের আসন্ন বিপদ থেকে বেঁচে থাকতে পারে। তুমি যদি ক্ষমতাবান হতে চাও, তাহলে কখনোই একই পরিকল্পনা অনুসরণ করা উচিত নয়। সময় ও পরিস্থিতি অনুযায়ী তোমার পরিকল্পনা পরিবর্তন করতে হবে। এতে করে তুমি শত্রুদের পরিকল্পনা জানতে পারবে এবং তাদের সাথে যুদ্ধ করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। সফল এবং শক্তিশালী হতে গেলে নিরাকার হতে শিখতে হবে। আজ তাহলে এই পর্যন্তই। অবশ্যই সাবস্ক্রাইব করুন বুক বাংলাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।